আমরা এখন কি করব, আস্তে আস্তে একটা 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 করে কোশ্চেন সলভ করা শুরু করব ইনশাল্লাহ। সো আমাদের কোশ্চেন সলভ শুরু হচ্ছে। দেখো এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে, সিলেট বোর্ডে এসেছে, 2019 সালে এসেছে, এবং হাইড্রা ঘাসফড়িং এই চ্যাপ্টার থেকে কিন্তু বরাবরই কিন্তু প্রশ্ন চলে আসে। হ্যাঁ, সো আমরা প্রশ্নটা একটু খেয়াল করি। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে হাইড্রার কোন কোষটি কেবলমাত্র বহিঃত্বকে বিদ্যমান। দেখো আমরা জানি হাইড্রা একটা দ্বিভ্রূণস্তরী প্রাণী। হাইড্রা একটা দ্বিভ্রূণস্তরী প্রাণী। এর দেহের বাইরে আছে অ্যাক্টোডাম এবং দেহের ভিতর দিকে আছে হচ্ছে অ্যান্ডোডাম। মাঝখানে কিন্তু মেসোডাম নাই। মেসোডামের বদলে কি থাকে? মেজোগ্লিয়া থাকে। হাইড্রা কোন পর্বের প্রাণী? হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণীরা কিন্তু সাধারণত দ্বিভ্রূণস্তরী হয়। কি হয়? নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিভ্রূণস্তরী হয়, অর্থাৎ এদের ভ্রূণস্তর হচ্ছে দুইটা। তাহলে এদের বহিঃত্বক বা ধরো এদের অ্যাক্টোডাম আছে, বহিঃত্বকীয় কোষ আছে, এদের অন্তত্বকীয় কোষ আছে। ঠিক আছে? সো বহিঃত্বকীয় কোষের মধ্যে যারা যারা আছে অন্তত্বকীয় কোষের মধ্যে, তাদের মধ্যে দুইটা থাকে না। তাহলে আমি যদি একটু তোমাদেরকে লিখে দিই যে কোন কোন কোষগুলা বহিঃত্বকে থাকে আর কোন কোন কোষগুলো অন্তত্বকে থাকে, তাহলে সেটা তোমাদের জন্য ইজি হবে। তাহলে এদের বহিঃত্বকীয় কোষগুলো কি কি? বহিঃত্বকীয় কোষের মধ্যে প্রথমে আছে হচ্ছে পেশি আবরণী কোষ। পেশি আবরণী। আর তোমরা কুইকলি ক্লাসটাকে শেয়ার দিয়ে ফেলো। পেশি আবরণী কোষ। তারপর কি থাকে? তারপর থাকে হচ্ছে গ্রন্থি কোষ। পেশি আবরণী কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষের একটা বিশেষ নাম আছে। এই নামটা কি তোমরা আমাকে কমেন্টে বলতে পারবা? ইন্টারস্টিশিয়াল কোষ। তারপর কি আছে? পেশি আবরণী কোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। তারপর আসে হচ্ছে স্নায়ু কোষ। তারপর আছে সংবেদী কোষ। 5টা হয়ে গেল। তারপর আছে জনন কোষ, এবং সবশেষে আছে হচ্ছে নিডোসাইট কোষ বা নিডোব্লাস্ট কোষ। নিডোব্লাস্ট কোষ। এই 7টা। কয়টা এখানে আমরা করলাম? এখানে করলাম 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ভেরি গুড। এই ইন্টারস্টিশিয়াল কোষের আরেকটা নাম হচ্ছে ম্যাজিক সেল বা ম্যাজিক সেল বলা হয় এটাকে, অথবা এটাকে বলা হয়ে থাকে হচ্ছে যেটাকে বলা হয় টটিপটেন্ট সেল। কারণ এই কোষ চাইলে অন্য কোষে কি হতে পারে? পরিণত হতে পারে। এই কোষে চাইলেই কিন্তু অন্য একটা কোষে পরিণত হয়ে যেতে পারে। ঠিক আছে? সো এই 7টা কোষের মধ্যে 5টা কোষ আছে যেটা হচ্ছে আমাদের অন্তত্বকে থাকে না, বা আমাদের অন্তত্বক বললে ভুল হবে। আমাদের যে দেহের যে অ্যান্ডোডার্ম ভেতরের দিকে 2টা কোষ থাকে না। কোন 2টা কোষ থাকে না? একটা হচ্ছে জনন কোষ আর একটা হচ্ছে নিডোব্লাস্ট কোষ। কারণ দেখো দেহের ভিতরের দিকে জনন অঙ্গ থেকে লাভ নেই, জনন অঙ্গ বাইরের দিকে থাকতে হবে। আর নিডোব্লাস্ট কোষ কি? নিডোব্লাস্ট কোষ হচ্ছে শিকার ধরার কাজে ব্যবহার হয়। নিডোব্লাস্ট কোষ কোন কাজে ব্যবহার হয়? শিকার ধরার কাজে ব্যবহার হয়। সুতরাং এই কোষটা আমাদের দেহের ভেতরের দিকে থাকবে না। আমাদের বলতে যেটা কিনা হাইড্রা দেহের ভেতরের দিকে থাকবে না। তাহলে এখন দেখো স্নায়ু কোষ, ক্ষণপদীয় কোষ। এই ক্ষণপদীয় কোষ এটা হচ্ছে এই পেশি আবরণী কোষের একটা অংশ। আর গ্রন্থি কোষ এগুলো আমাদের দেহের কোন দিকে আছে? বাইরেও আছে, ভেতরে আছে। খালি নিডোব্লাস্ট যে কোষটা, এই নিডোব্লাস্ট কোষটা, এই কোষটা শুধুমাত্র দেহের বাইরের দিকে অবস্থিত। এই কোষটা দেহের ভিতরের দিকে অবস্থিত নয়। তাহলে প্রথমটার আনসার কি? প্রথমটার আনসার হচ্ছে নিডোব্লাস্ট কোষ। ঠিক আছে? আমি এখানে দেখতে পারতেছি যে তোমরা এখানে মোটামুটি 550 স্টুডেন্ট ক্লাস করতেছো, বাট শেয়ার দিছে মাত্র 40 জন। কেন রে বাবা? একটু কুইকলি ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো। ঠিক আছে? তোমাদের জন্য এত কষ্ট করে এই কারেন্ট থাকে না, হ্যান ত্যান সমস্যার মধ্যে ক্লাসটা নিচ্ছি, তো তোমাদের ক্লাসটা শেয়ার দেওয়া উচিত। কুইকলি ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো। আচ্ছা, নিম্নের কোনটি পেনিট্রেন্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য? নিম্নে কোনটি পেনিট্রেন্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য? দেখো নেমাটোসিস্ট কি? হাইড্রার দেহে যে নিডোব্লাস্ট বা নিডোসাইট যে কোষটা বললো, এই নিডোসাইট কোষের ভিতরে থাকে হচ্ছে নেমাটোসিস্ট। নর্মালি এই নিডারিয়া পর্বের দেহে 23 রকমের নেমাটোসিস্ট পাওয়া যায়। কত রকমের নেমাটোসিস্ট পাওয়া যায়? 23 রকমের নেমাটোসিস্ট পাওয়া যায়। তবে শুধু হাইড্রার কথা বললে হাইড্রার দেহে 4 রকমের নেমাটোসিস্ট পাওয়া যায়। ঠিক আছে? 4 রকমের। স্টিনোটিল, এটার আরেক নাম হচ্ছে পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্টেপটোলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এই 4 রকমের নেমাটোসিস্ট পাওয়া যায়। ঠিক আছে? এর মধ্যে যেটা কিনা পেনিট্রেন্ট, এটা আরেকটা নাম হচ্ছে স্টিনোটিল। এই নেমাটোসিস্টটা দেখতে কেমন? এরকম থাকে।
এর এরকম প্রশস্ত একটা বাট থাকে, বাটের গোড়ায় বার্ব থাকে এবং এরকম ছোট 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 বারবিউল থাকে, থাকে হচ্ছে এরকম লম্বা সূত্রক, যে সূত্রক নিক্ষিপ্ত করে শিকারকে ধরে, এবং সূত্রকের মাথাটা কি থাকে, সূত্রকের মাথাটা উন্মুক্ত থাকে, যাতে করে এটার ভিতরে থাকা যে হিপনোটক্সিন আছে, এটার ভিতরে কি থাকে, এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে, যে বিষাক্ত পদার্থের নাম হচ্ছে হিপনোটক্সিন, সেই হিপনোটক্সিনটা উন্মুক্ত করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সূত্রক কাঁটাযুক্ত, এদের সুতার কোনো কাঁটা নাই, এদের সুতায় কোনো কাঁটা নাই, এদের সুতায় কাঁটা থাকে কার, যেটাকে বলছিলাম স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট। স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট নামের যেই নেমাটোসিস্টের কথা বলছিলাম, তার সূত্রকে কাটা থাকে। এটা না, আঠালো রস ক্ষরণ করে, আঠালো রস ক্ষরণ করে না, বিষাক্ত রস ক্ষরণ করে। যে বিষাক্ত রসের নাম হচ্ছে হিপনোটক্সিন, সে আঠালো রস ক্ষরণ করে না, সে বিষাক্ত রস ক্ষরণ করে। শীর্ষদেশ বন্ধ না, শীর্ষদেশ উন্মুক্ত, বাট প্রশস্ত। হ্যাঁ, এদের যে বাটটা থাকে, এই বাটটা অনেক প্রশস্ত থাকে, বাটটা অনেক প্রশস্ত থাকে। তাহলে আনসারটা হবে বাট প্রশস্ত। কি থাকবে আনসার? আনসার থাকবে হচ্ছে বাট প্রশস্ত। ঠিক আছে, বাট প্রশস্ত। তারপরে প্রশ্ন, ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা দেখো, বলছিলাম 4 রকমের নেমাটোসিস থাকে। একটা হচ্ছে স্টিনোটিল, যেটা আরেক নাম পেনিট্রেন, যেটা একটু আগে দেখলাম। আরেকটা হচ্ছে ভলভেন্ট, আরেকটা হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিনেন, যার গায়ে কাটা থাকবে। একটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন, যার গায়ে কাটা থাকবে না কিন্তু আঠালো রস থাকবে। তাহলে 2 নাম্বারটার নাম ছিল হচ্ছে ভলভেন্ট। ভলভেন্টটা কেমন থাকবে দেখো, তার বাট একদমই ছোট থাকবে এবং তার যে সূত্রকটা এরকম পেঁচানো থাকবে, সূত্রকটা এরকম পেঁচানো থাকবে, এর মধ্যে কোনো রস টস নাই, যার কারণে এই সূত্রকটা সামনের দিকে কি থাকবে, বন্ধ থাকবে। ঠিক আছে, কোনো কাটামাটা থাকবে না, কোনো বাট টাট থাকবে না, বারবিউল কিছুই থাকবে না, এরকম পেঁচানো থাকবে। যে পেঁচানো দিয়ে সে কি করতে পারবে, সে হচ্ছে তার শিকারটাকে ধরে আঁকড়ে নিতে পারবে। তাহলে দেখো, এই সূত্র কিন্তু অগ্রভাগে বন্ধ, এই সূত্র কিন্তু অগ্রভাগে বন্ধ, এর কোনো শ্যাফট থাকবে না, এর সূত্রকে কাটা থাকবে না, এর বারবিউল আমরা দেই নাই, কিন্তু এর সূত্রক সামনের দিকে আমরা বন্ধ করে দিছি, কারণ এর কাছ থেকে কোনো রকমের রাসায়নিক পদার্থ, কোনো রকমের বিষাক্ত পদার্থ এর থেকে ক্ষরণ হবে না, যার কারণে এই সূত্রকের অগ্রভাগ হচ্ছে বন্ধ। তাহলে এরপরে আনসারটা কি? আনসারটা হচ্ছে সূত্রকের অগ্রভাগ হচ্ছে বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পরীক্ষার্থী চান্স পায়। এইচএসসি 22 ব্যাচের ভার্সিটি ডিমান্ডদের তাই প্রস্তুতি হরতাল চাই শক্তিশালী। আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে পছন্দের টিচার প্যানেল নিয়ে এইবার তৈরি করেছি আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম 2022। 21 ব্যাচে আমরা 13,000-এর অধিক শিক্ষার্থীকে ভার্সিটি প্লাস গুচ্ছের প্রস্তুতিকে শক্ত করার জন্য পড়িয়েছি। এত হাজার স্টুডেন্টের ভরসার জায়গায় থেকে আমরা প্রতিনিয়ত আমাদের লেকচার নিয়ে কাজ করেছি, যার অভিজ্ঞতা 22 ব্যাচকে গোছানো প্রস্তুতি দেওয়ার জন্য যথেষ্ট। 140টি লাইভ ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে ভার্সিটি অ্যাডমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি। আর এবারের ক্লাসগুলো ওয়েবসাইটে হওয়ায় ডিস্ট্রাকশনের কোনো সুযোগ নেই। লাইভ ক্লাসগুলোতেও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকছে এবার, যেন পরীক্ষায় আসার মতো সকল প্রশ্ন ক্লাসের মধ্যেই পপ কুইজ আকারে তোমরা সমাধান করতে পারো। প্রতি চ্যাপ্টার পড়ানোর শেষে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক প্রদান এবং প্রতি চ্যাপ্টারের প্র্যাকটিস এক্সাম তো থাকছেই। ভার্সিটি অ্যাডমিশনে যেহেতু বাংলাদেশের একটা বড় অংশ আমাদের কাছে পড়ে, তাই নিজেদের মধ্যে পরামর্শ এবং প্রবলেম সলভিং এর জন্য থাকবে ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ। কোর্স জুড়ে আমাদের নেয়া গাইডলাইন সেশন থাকবে, যা তোমাদেরকে মোটিভেটেড রেখে সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই যাদের সত্যিকারের চান্স পাওয়ার সদিচ্ছা আছে এবং যেভাবে বলবো সেভাবে পরিশ্রম করার মেন্টালিটি থাকবে, কেবল তারাই এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারে। সৎ পরিশ্রম আর এই কোর্সের কন্টেন্ট, এই দুই যথেষ্ট যে কোনো শিক্ষার্থীর ভার্সিটি অ্যাডমিশন যুদ্ধ জয় করার জন্য। পরে প্রশ্ন, একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কি হবে? একবার যদি কোনো নেমাটোসিস্ট একবার নিক্ষিপ্ত হয় এবং তার দ্বারা যদি কোনো শিকার ধরা হয়, তাহলে সেই নেমাটোসিস্টটা দ্বিতীয়বার আর ইউজ করা হয় না। সেই নেমাটোসিস্টটা দেহের ভিতর ঢুকে যায়, দেহের ভিতর ঢুকে খাবারের সাথে সাথে সেই নেমাটোসিস্টটাও কি হয়ে যায়, পরিপাক হয়ে যায়। তাহলে প্রশ্ন উত্তর হচ্ছে দেহে পরিপাক হয়ে যায়।
একবার যদি কোনো নেমাটোসিস্টের সূত্রক নিক্ষিপ্ত হয়, একবার যদি কোনো নেমাটোসিস্ট ব্যবহার হয়ে যায়, তাহলে সেই নেমাটোসিস্ট আর পরবর্তীতে ইউজ হয় না, দেহের ভিতর ঢুকে যায়। খাবারের সাথে সাথে, শিকারের সাথে সাথে নেমাটোসিস্টও কি হয়ে যায়? পরিপাক হয়ে যায়। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম হাইডার পুনরুৎপত্তি ক্ষমতা উল্লেখ করেন? হাইডার পুনরুৎপত্তি ক্ষমতা বলতে কি বোঝানো হচ্ছে? হাইডার একটা বিশেষ ক্ষমতা হচ্ছে যে হাইডাকে তুমি যদি কেটে ফেলো, হাইডাকে যদি তুমি লম্বালম্বি দুই ভাগে ভাগ করে ফেলো, ওই দুইটা খণ্ড থেকে নতুন দুইটা হাইডা হয়ে যাবে। দুইটা খণ্ড থেকে কি হয়ে যাবে? নতুন দুইটা হাইডায় পরিণত হয়ে যাবে, যেটাকে বলা হয় হাইডার পুনরুৎপত্তি ক্ষমতা। এবং এই ক্ষমতা আছে বলে হাইড্রাকে হারকিউলিস নামের যে মিথ ছিল, সেই হারকিউলিসের যে ড্রাগন, সেই ড্রাগনের সাথে তুলনা করা হয়। হারকিউলিস একটা মিথ, ঠিক আছে? হারকিউলিস হচ্ছে গ্রিক দেবতার এক সন্তান, সেও একজন মহাবীর ছিল। সে হারকিউলিসের জীবনের মধ্যে একটা ড্রাগন পাওয়া যায়, যে ড্রাগনের মাথা কেটে ফেললে ওইখান থেকে দুই মাথাওয়ালা ড্রাগন হয়ে যেত। তো হাইডারও এরকম একটা ক্ষমতা আছে, কেটে ফেললে আবার ডাবল হয়ে যায়। সো এটাকে বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে সবার প্রথম হাইডার এই পুনরুৎপত্তি ক্ষমতাটা লক্ষ্য করেন। তাহলে কে? আব্রাহাম ট্রেমলে হাইডার পুনরুৎপত্তি ক্ষমতাটা সবার প্রথমে লক্ষ্য করেন। পরের প্রশ্ন, কোনটি হাইডার দেহে দেখা যায়? হাইডার দেহে স্ক্লেরাইড দেখা যায়, এটা ঘাসফড়িং এর দেহে দেখা যায়, বহি আবরণ। মায়োফাইবেল, এটা তো আমাদের মাংসপেশিতে দেখা যায়, এটা হবে না। তারপর হিমোসিল নামের গহ্বর, এটা তেলাপোকা ঘাসফড়িং এ দেখা যায়, হাইড্রায় দেখা যায় না। হাইড্রায় মেসোগ্লিয়া দেখা যায়। হাইড্রা দ্বিভ্রূণস্তরী প্রাণী, এদের মেসোডার্ম নাই, এদের দ্বিতীয় ভ্রূণস্তরটা নাই। মেসোডার্মের বদলে অকোষীয় তরল জেলির মতো মেসোগ্লিয়া দেখা যায়। তাহলে হাইড্রার দেহে কি দেখা যায়? হাইড্রার দেখে হচ্ছে মেসোগ্লিয়া দেখা যায়। পরের প্রশ্ন, হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়? হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়? দেখো, হাইড্রার দেহ যদি আমি আঁকাই, তাহলে এই যদি একটা হাইড্রার দেহ হয়, এই হচ্ছে তার পাদচাকতি, এই এবং এই তাই হাইপোস্টোম বা মুখছিদ্র, এইভাবে থাকবে তার কোর্সিকা, এই হচ্ছে তার কোর্সিকা। তার দেহের বাইরের স্তরে কোষ আছে, ভেতরের স্তরে কোষ আছে, কিন্তু মুখছিদ্র থেকে দেহের ভিতরে এরকম একটা গহ্বর পাওয়া যায়, এই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন গহ্বর। এই গহ্বরটার নাম কি? এই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন গহ্বর। এই সিলেন্টেরন গহ্বরের ভিতরে হাইডার বহিঃকোষীয় পরিপাক হয়, এবং এইখান থেকে বহিঃকোষীয় পরিপাক হয়ে সেটা যখন অন্তত্বকে বা অন্তঃকোষীয় স্তরে বা অ্যান্ডোডার্মে চলে যায়, তখন হয় হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। দেখো, বহিঃকোষীয় পরিপাক মানে কি? কোষের ভিতরে পরিপাক হবে না, অন্তঃকোষীয় পরিপাক। হাইড্রার দেহে দুই রকমের পরিপাক দেখা যায়, বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক। অন্তঃকোষীয় পরিপাক দেখে বুঝতেই পারতেছি যে এই পরিপাকটা কোষের ভিতরে হবে, আর বহিঃকোষীয় পরিপাক মানে কোষের বাইরে হবে। তাহলে কোষের বাইরে মানে কি? দেহের বাইরে? দেহের বাইরে তো অবশ্যই না, তাহলে দেহের ভেতরের একটা গহ্বরের মধ্যে। সেই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন। সেই গহ্বরটার নাম কি? সিলেন্টেরন। তাহলে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক হয় সিলেন্টেরনে, হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক হয় কোথায়? অ্যান্ডোডার্মে। ওকে, পরের প্রশ্ন চলে যাই। হাইড্রার গ্রন্থিকোষে পাওয়া যায়, হাইড্রার গ্রন্থিকোষ বহিত্বকে পাওয়া যায়, মেসোগ্লিয়াতে পাওয়া যায় না, অন্ততকে পাওয়া যায়। তার আনসার হবে 1 এবং 3। মেসোগ্লিয়া হচ্ছে একটা অকোষীয় স্তর, মেসোগ্লিয়া একটা হচ্ছে কি? একটা অকোষীয় স্তর। তাহলে এইখানে তোমার কোনো কোষ থাকার কথা না, তাহলে গ্রন্থিকোষ মেসোগ্লিয়াতে থাকবে না, বহিত্বকেও থাকবে, অন্ততকেও থাকবে। এটা আমরা দেখে আসছি, দুই জায়গায় থাকবে। অন্ততকে শুধুমাত্র কি থাকবে না? অন্ততকীয় কোষের মধ্যে জনন কোষ থাকবে না এবং নিডোসাইট কোষ থাকবে না, তাছাড়া বাকি সবগুলো কোষই থাকবে। পরের প্রশ্ন, হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? দেখো, প্রোটিন যোগ ফেনল একসাথে যখন যুক্ত হয়, তখন একটা বিষাক্ত পদার্থ তৈরি হয়, যে বিষাক্ত পদার্থর নাম হচ্ছে হিপনোটক্সিন। সেই বিষাক্ত পদার্থটার নাম হচ্ছে হিপনোটক্সিন, এবং এটা থাকে হচ্ছে পেনিট্রেন্ট নামের যেই নেমাটোসিস্টটা আছে, সেই পেনিট্রেন্ট নেমাটোসিস্টটা, যেটা আরেকটা নাম হচ্ছে স্টিনোটিল। যেটা আরেকটা নাম কি? স্টিনোটিল। অনেকে ভলভেন্ট আনসার করতেছো, ভলভেন্ট আনসার হবে না, ভলভেন্টের মধ্যে কোনো বিষাক্ত পদার্থ থাকে না, সেটা জাস্ট শিকারকে পেঁচিয়ে ধরে নেমাটোসিস্ট সহ ভিতরে ঢুকাইতে হেল্প করে। তাহলে আনসারটা হবে কি? পেনিট্রেন্ট। পেনিট্রেন্টের মধ্যে ফেনল প্লাস প্রোটিন নামক হিপনোটক্সিন যে বিষাক্ত পদার্থ থাকে পাওয়া
যায়, তাহলে এখানে আনসারটা হবে কি পেনিট্রেন্ট। পরের প্রশ্ন, কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? ইন্টারস্টিশিয়াল কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়, কারণ ইন্টারস্টিশিয়াল কোষ থাকার কারণে হাইড্রার পুনরুৎপত্তিটা হইতে পারে। হাইড্রার এই ইন্টারস্টিশিয়াল কোষ, এটাকে ম্যাজিক কোষ বলা হয়, কারণ এই কোষ চাইলে অন্য যে কোনো কোষে কি হতে পারে, অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে। এই জন্য হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষকে কি বলা হয়? ম্যাজিক সেল বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, নিউরোসাইট কোষ কোথায় পাওয়া যায়? নিউরোসাইট কোষ কোথায় পাওয়া যায়? দেখো, নিউরোসাইট কোষ হাইড্রার দেহে পাওয়া যায়। হাইড্রার দেহে কিন্তু নিউরোসাইট কোষ পাওয়া যায়, ঠিক আছে। বাকিগুলো একটা বাঘের বৈজ্ঞানিক নাম, একটা কৃমির, ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম, ঠিক আছে, এক একটা এক এক মানে এখানে হাইড্রার দেহের কিন্তু নিউরোসাইট কোষ পাওয়া যায়। এটা একদম সহজ একটা প্রশ্ন ছিল। পরের প্রশ্ন, কোন ধরনের নেমাটোসিস্টের সূত্র চাবুকের ন্যায় কাঁটাযুক্ত? দেখো, এক প্রকার নেমাটোসিস্ট আছে এরকম দেখতে, এবং তার মাথায় এরকম টাইপের হয়, এবং তার দেহে এরকম চাবুকের মতো কাটা থাকে, যেটা সে আঘাত করতে পারে, স্ট্রেপ করতে পারে, যেটা কি করতে পারে, সে আঘাত করতে পারে বা স্ট্রেপ করতে পারে। দেখো তো কার নামের মধ্যে স্ট্রেপ আছে? স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট এর নামের মধ্যে স্ট্রেপ আছে। তাহলে আনসারটা হবে স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। আনসারটা কি হবে? স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট তার দেহের মধ্যে স্ট্রেপ করার জন্য তার নেমাটোসিস্টের যে সূত্রক থাকে, সেই সূত্রকে কাটার মতো থাকে, যেটা দিয়ে সে স্ট্রেপ করে আঘাত করে শিকারকে মারতে পারে। পরের প্রশ্ন, হাইড্রার কোন কোষ বুদবুদ তৈরি করে? হাইড্রার কোন কোষ বুদবুদ তৈরি করে? তাহলে বুদবুদ তৈরি করতে গেলে অবশ্যই কি লাগবে? বুদবুদ তৈরি করতে গেলে অবশ্যই তোমার মানে এক রকমের মানে বিশেষ কোষযুক্ত হওয়া লাগবে, যে কোষটা দিয়ে সে ভাসতে পারবে, ঠিক আছে, এবং এটা দেহের বাইরের দিকে হওয়া লাগবে, দেহের বাইরের দিকে হওয়া লাগবে, ঠিক আছে, তাহলে বুদবুদ তৈরি করতে পারবে না। দেখো, দেহের বাইরের দিকের মধ্যে আলাদাভাবে উল্লেখ করে দিয়েছে অ্যাপিডার্মিস এবং গ্রন্থি কোষ। এটা একটা মুখস্থের জিনিস। অ্যাপিডার্মিসের যে গ্রন্থি কোষগুলো থাকে, সেই গ্রন্থি কোষগুলো থেকে বুদবুদ তৈরি হতে পারে, যে বুদবুদ দিয়ে সে কি করতে পারে, সে চাইলে ভাসতে পারে, ঠিক আছে। তাহলে এখানে হবে কি অ্যাপিডার্মিসের গ্রন্থি কোষ। পরের প্রশ্ন, হাইড্রার নিউরোসাইট সব থেকে বেশি থাকে কোথায়? দেখো, হাইড্রার নিউরোসাইট সব থেকে বেশি সেই জায়গায় থাকবে যে জায়গাটা সে নাড়াচাড়া করতে পারবে শিকার ধরার জন্য। তাহলে হাইড্রার দেহের মধ্যে যে কোষিকাগুলো থাকে, টেন্টাকলস মানে কোষিকাগুলো থাকে, সেই কোষিকাগুলোকে সে চাইলে নাড়াইতে পারে, এবং কোষিকার মধ্যে এই নেমাটোসিস্ট বা নিউরোসাইট কোষের সংখ্যা সব থেকে বেশি, কারণ কোষিকাগুলো নাড়িয়েই দিকে কিন্তু সে কি করবে, কোষিকাগুলো নাড়িয়েই কিন্তু সে তার যে শিকারটা, সেই শিকারটা ধরার কাজে কিন্তু সে ব্যবহার করতে পারবে। আমাদের সাথে অপার হয়েও চলে আসছে, অপার ভাই বায়োলজি শিখতে চলে আসছে। ওকে, আমিও নেক্সট দিন ফিজিক্স শিখতে চলে আসবো ইনশাল্লাহ। ওকে, পরের প্রশ্ন, আকারে সর্বাপেক্ষা ক্ষুদ্র নেমাটোসিস্ট কোনটি? আচ্ছা, এখানে একটা কনফিউশন আছে। অনেকে মনে করে কি এটা তো পেঁচায় থাকে, তার মানে ভলভেন্ট মনে হয় সব থেকে ক্ষুদ্র নেমাটোসিস্ট, অনেকে এটাকে মনে করে, কারণ এটা কি থাকে, এটা হচ্ছে পেঁচায় থাকে, ঠিক আছে, যার কারণে অনেকে ভলভেন্ট দাগায় ফেলে। বাট আসলে ভলভেন্টটা আকারে সব থেকে ক্ষুদ্র না, আকারে সব থেকে ক্ষুদ্র হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। স্টেরিওলিন গ্লুটিন্যান্ট নামের যে নেমাটোসিস্টটা আছে, সেই নেমাটোসিস্টটা আকারে সব থেকে ক্ষুদ্র। এটা আমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, এবং এটার মধ্যে কোনো কাটাফাটা নাই। এটা জাস্ট 18 রস খনন করে শিকারকে মারার কাজে ব্যবহার করে। স্টেরিওলিন গ্লুটিন্যান্টটা দেখতে খুবই সহজ, এই যে এর মাথার শীর্ষটা উন্মুক্ত এবং এর বাট খুবই অল্প পরিমাণে থাকে। এটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এটা আমাদের আনসার। সব থেকে ক্ষুদ্র যে নেমাটোসিস্ট, হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। পরের প্রশ্ন, হাইড্রার মুকুল তৈরি করে কোন কোষটি? হাইড্রার মুকুল তৈরি করো, যাই করো না কেন, সব কিছুর কাজে কিন্তু ব্যবহার হবে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ চাইলে কিন্তু যে কোনো কোষে কি হতে পারে, পরিণত হতে পারে। এই কোষের আরেক নাম কি? এই কোষের আরেক নাম হচ্ছে ম্যাজিক সেল। ওয়েট, এই কোষের এক নাম হচ্ছে কি? এই কোষের এক নাম হচ্ছে ম্যাজিক সেল। সে চাইলে যে কোনো কোষে পরিণত হতে পারে। ওকে, আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলছি। আমরা এখন কুইকলি একটু ক্লাসটাকে শেয়ার দিয়ে ফেলবো। তোমরা এখানে যারা আসছো
কুইকলি তোমরা ক্লাসটাকে শেয়ার দিয়ে ফেলো। অ্যান্ড আমি একটু বলতেছি, এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে আমাদের সামনে যে ভার্সিটি প্লাস গুচ্ছ প্রোগ্রামটা হচ্ছে, সেই ভার্সিটি প্লাস গুচ্ছ প্রোগ্রামের স্পন্সর থেকে তোমাদের জন্য এই ক্লাসগুলো করানো হচ্ছে। কারণ গত বছর আমাদের এরকম ভার্সিটি প্লাস গুচ্ছ যে কোর্সটা ছিল সব থেকে বড়, অনলাইনের মধ্যে আই থিঙ্ক সব থেকে বড় যে কোর্সটা, 14,500 মেম্বার ছিল আমাদের এই কোর্সের মধ্যে, স্টুডেন্ট ছিল, ঠিক আছে। যেখান থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর 650 স্টুডেন্ট চান্স পেয়েছে। সো সেই কোর্সের শুরুতে আমরা এরকম অনশট এমসিকিউ ক্লাস নিয়েছিলাম। সেই অনশট এমসিকিউ ক্লাসগুলো আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় অনেক হেল্প করেছিল 21 ব্যাচের স্টুডেন্টদেরকে। তার ধারাবাহিকতায় এবার আমরা সবাই মিলে এই অনশট এমসিকিউ ক্লাসগুলো তোমাদের জন্য নিচ্ছি। এই ভার্সিটি প্রোগ্রামটি তোমাদের জন্য অনেক কাজে দিবে, যে ভার্সিটি প্রোগ্রামটি আমাদের অলরেডি তার ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। আর একটা কথা বলে রেখে, আমাদের মেডিকেল কোর্স রয়েছে, যে মেডিকেল কোর্স অলরেডি ক্লাস চলছে, 5 মাস যাবত ক্লাস চলছে, এবং অ্যাডমিশনের পরও এই ক্লাস মানে বোর্ড পরীক্ষার পরও এর ক্লাসগুলো চলমান থাকবে। আমরা অগ্রিম প্রস্তুতির জন্য মেডিকেল কোর্সটি আগে থেকে শুরু করে দিয়েছি। পাশাপাশি আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সও আছে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ক্লাস হয়। এখানে আমি ক্লাস নিই না যদিও। সেই ইঞ্জিনিয়ারিং কোর্সে আমাদের অনেক স্টুডেন্ট, 8,000-এর বেশি স্টুডেন্ট ভর্তি আছে। তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্ল্যান, তারা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, যে কোর্সে ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এইগুলো ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবা ইনশাল্লাহ। সো চলো আর প্রমোশন না করে এবার আমরা ক্লাসের মধ্যে চলে যাই। সো আমাদের পরের প্রশ্ন, হিপনোটক্সিন রাসায়নিক উপাদানগুলো কি কি? প্রোটিন এবং ফেনল। এটা আমরা একটু আগে এটার আনসার করছি। হিপনোটক্সিন হচ্ছে একটা বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থের উপাদানগুলো কি কি? প্রোটিন এবং ফেনল। কি কি? প্রোটিন এবং ফেনল। পরের প্রশ্ন চলে যাই আমরা। হাইডার পরিপাকে অংশ নেয়। ফ্লাজেলীয় কোষ পরিপাকে অংশ নেয়। ফ্লাজেলা যুক্ত কোষ, ফ্লাজেলা দিয়ে খাবারকে মিশ্রিত করে, এটা পরিপাকে অংশ নেয়। ক্ষণপদীয় কোষ, এটা খাবারকে ভেঙে টুকরা টুকরা করতে, ক্ষণপদ দিয়ে টুকরা টুকরা করতে হেল্প করে, সেও অংশ নেয়। গ্রন্থি কোষও অংশ নেয় বিভিন্ন রকমের এনজাইম দ্বারা খাবারকে পরিপাক করতে। তাহলে আনসার 1, 2, 3, তিনটাই হবে আনসার। এই তিনটা উপাদানই খাবার পরিপাক করার কাজে অংশ নেয়। পরের প্রশ্ন, হাইডার বহিতকীয় গ্রন্থিকোষ সাহায্য করে। গ্রন্থিকোষ কি করে? আমরা একটু আগে দেখছি বহিতকীয় গ্রন্থিকোষ বুদবুদ তৈরি করে, সে ভাসতে সাহায্য করে। খাবার যখন তুমি গিলবা তখন মুখছিদ্রের কাছে যে গ্রন্থিকোষগুলো থাকে সেটা খাবার গলৎকরণে হেল্প করে। এবং বহিতকের গ্রন্থিকোষ খাদ্য পরিপাকে হেল্প করে কিনা এটা নিয়ে তোমাদের একটা কনফিউশন কাজ করবে, ঠিক আছে। খাবার পরিপাকে হেল্প করবে কিনা, না, খাবার পরিপাকে হেল্প করবে হচ্ছে অন্তত্বকের যে গ্রন্থিকোষ আছে। অন্তত্বকের গ্রন্থিকোষের মধ্যে বিভিন্ন রকমের এনজাইম থাকবে, যেটা বহিতকের গ্রন্থিকোষে থাকবে না। তার মানে বহিতকের গ্রন্থিকোষ খাবার পরিপাকে কখনো হেল্প করতে পারবে না। তাহলে আনসার হবে 1 এবং 2। আনসার হবে কি? আনসার হবে হচ্ছে 1 এবং 2, 1 এবং 2, 1 এবং 2। পরের প্রশ্ন চলে যাই। এটা একটা হাইডার নিউরোসাইট কোষ, যে নিউরোসাইট কোষের সূত্রকটা ভিতর দিকে আছে, এখন নিক্ষিপ্ত হয় নাই। এ চিহ্নিত অংশ, ঠিক আছে। এই অংশটা হচ্ছে ট্রিগার করে। এই অংশটা কি করে? ট্রিগার করে। নিডোসিল বলা হয় এটাকে। এখানে যদি কোনো কিছু গুতা লাগে তাহলে ভিতর থেকে পুত করে সূত্রকটা বের হয়ে আসবে। আর বি চিহ্নিত অংশটা হচ্ছে সুতার মতো, এর নাম হচ্ছে ল্যাসোতন্তু। এর নাম কি? ল্যাসোতন্তু। কি নাম? ল্যাসোতন্তু। তাহলে প্রশ্ন, বি চিহ্নিত অংশটির নাম কি? বি চিহ্নিত অংশের নাম হচ্ছে ল্যাসোতন্তু। ল্যাসো। বি চিহ্নিত অংশের নাম হচ্ছে ল্যাসো। পেঁচানো সূত্রক না কিন্তু, পেঁচানো সূত্রক হচ্ছে ভিতরেরটা, এই যে যেটা আছে এটা বাইরে বের হয়ে আসবে। বি চিহ্নিত অংশটা হচ্ছে ল্যাসো। বি চিহ্নিত অংশটা হচ্ছে কি? ল্যাসো। এর কাজটা আসলে এখনো পুরোপুরি জানা যায় নাই। পরে প্রশ্ন, এ চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য হলো প্রধান যান্ত্রিক উদ্দীপনা গ্রাহক। হ্যাঁ, এর মধ্যে উদ্দীপনা লাগলে ভিতর থেকে সব বের হয়ে চলে আসবে। ট্রিগারের মতো কাজ করে। ট্রু, ট্রিগারের মতো, কারণ এটার মধ্যে ট্রিগার হইলে ভিতর থেকে সব বের হয়ে আসবে। বন্দুকের ট্রিগারের মতো, চাপ দিলে যেমন বন্দুক থেকে গুলি বের হয়ে আসে। অপারকুলাম খুলতে সাহায্য করে। অপারকুলাম কি? ঢাকনা, যে ঢাকনা দিয়ে ভেতরে সূত্রক মতো সব ঢাকা থাকে, ওইখানে গুতা লাগার পরে অপারকুলাম খুলে যায়, ভিতর থেকে সব বের হয়ে চলে আসে। তাহলে আনসার 1, 2, 3, তিনটাই হবে আনসার। 1, 2, 3, তিনটাই হবে কি আনসার। ওকে, ডান। পরের প্রশ্ন, উদ্দীপকের কোষ স্তরের কাজ। ওইখানে অনেক রকমের কোষ দেখানো হচ্ছে। এখানে পেশি আবরণী কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ আছে, এখানে স্নায়ু কোষ আছে, মোটামুটি নিউরোসাইট কোষ আছে, অনেক রকমের কোষ আছে। নিউরোসাইট কোষ যেহেতু আছে, এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে বহিতকের কোষ। ফাইন। উদ্দীপকের কোষ স্তরের কাজ হলো আঘাত হতে দেহকে রক্ষা করা। ট্রু, যেহেতু বাইরের আবরণ।
দেহের ক্ষতস্থান পূরণ করা, যেহেতু ইন্টারস্টিশিয়াল কোষ আছে ক্ষতস্থান পূরণ করতে পারবে। বহিঃকোষীয় পরিপাকে অংশ না, বহিঃকোষীয় পরিপাকে অংশ সে নিবে না, কারণ দেহের বাইরের অংশ, সে বহিঃকোষীয় কোষের পরিপাকে অংশ নিতে হেল্প করবে না। এখন এখানে আবার একটা ব্যাপার আছে, তার থেকে কিন্তু গ্রন্থি কোষ আছে, তাই না? তার তো গ্রন্থি কোষও আছে, তাহলে তার গ্রন্থি কোষ কিন্তু বহিঃকোষীয় পরিপাকে কিন্তু চাইলে সে হেল্প করতে পারে, কিন্তু ডিরেক্টলি আসলে তার কোনো অবদান নাই। গ্রন্থি কোষ কিন্তু এখানে আমি বাইরে দেখাই নেই, তাহলে আনসার 1 আর 2 হবে। আনসার হবে 1 আর 2, আনসার হবে 1 আর 2। বহিঃকোষীয় পরিপাকে হেল্প করবে দেহের ভিতরের অংশ, দেহের ভিতরের দিকে যে অংশটা, এটা দেহের বাইরের দিকের অংশ। সো দেহের বাইরের দিকের অংশ পরিপাকে হেল্প করে না, মনে রাখবা। দেহের বাইরের দিকের অংশ পরিপাকে হেল্প করে না, মনে রাখবা। দেহের বাইরের দিকের অংশ পরিপাকে হেল্প করে না। পরের প্রশ্ন, চিত্রে কোন ধরনের কোষ অনুপস্থিত? আচ্ছা, চিত্রে কোন ধরনের কোষ আমরা দেখি না? সংবেদী কোষ দেখছি, নিউরোসাইট কোষ দেখছি, স্নায়ু কোষও। স্নায়ু কোষটা আসলে আমরা সেভাবে করে দেখি নাই, স্নায়ু কোষ কিন্তু আমরা দেখি নাই। তাছাড়া ধরো আমরা জনন কোষ, আসলে জনন কোষটাও কিন্তু আমরা দেখি নাই, স্নায়ু কোষও আমরা দেখি নাই এবং জনন কোষটাও কিন্তু দেখি নাই। ঠিক আছে, এখন একটা বিষয় কি, জনন কোষটা আমাদের চিত্রের মধ্যে দেয় না, আমাদের বইয়ের মধ্যে যে চিত্র আছে চিত্রের মধ্যে জনন কোষ দেয় নাই, তারপর ধরে নেওয়া হয়েছে জনন কোষ আছে। কিন্তু স্নায়ু কোষ কিন্তু একদমই নাই, স্নায়ু কোষ থাকবে হচ্ছে মেজোগ্লিয়ার অভ্যন্তরে, মেজোগ্লিয়ার অভ্যন্তরে, এবং চিত্রের মধ্যে মেজোগ্লিয়া দেখানো হয় নাই। চিত্রের মধ্যে খেয়াল করে দেখো, চিত্রের মধ্যে কিন্তু মেজোগ্লিয়া দেখানো হয় নাই সেভাবে করে। ঠিক আছে, তাহলে আমরা স্নায়ু কোষটা আনসার দিব না, তাহলে আনসারটা হবে স্নায়ু কোষ। আনসারটা হবে কি? স্নায়ু কোষ। আনসারটা হবে কি? স্নায়ু কোষ। ঠিক আছে, কিন্তু জনন কোষটাও কিন্তু আমরা পাই নাই, তাহলে এটাকে কিন্তু আমরা আনসার দিতে পারি। ঠিক আছে, এটাও কিন্তু আমরা আনসার দিতে পারি। পরের প্রশ্ন, হাইডার ধীর গতির চলন, হাইডার ধীর গতির চলন কোনটা? গ্লাইডিং। গ্লাইডিং তার পাদচাপটি ব্যবহার করে এই যে হ্যাচড়ায় 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 খুবই ধীর গতিতে সে চলে, পাদশক্তি ব্যবহার করে হ্যাচড়ায় 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 ধীর গতিতে সে চলে, এটাকে গ্লাইডিং চলন বলে, এবং এটা খুবই ধীর গতির একটা চলন। কোন প্রক্রিয়ায় হাইড্রা দ্রুত চলে? হাইড্রা দ্রুত চলার জন্য হাইড্রার যেই চলনটা দরকার সেটাকে বলা হয় ডিগবাজি, সেটাকে বলা হয় কি? ডিগবাজি। মনে রাখবা, দ্রুত চলন প্রক্রিয়াটা হচ্ছে ডিগবাজি। আর ডিগবাজির আরেক নাম কি বলতো? ডিগবাজির আরেক নাম হচ্ছে সমারসল্টিং। ডিগবাজির আরেক নাম হচ্ছে সমারসল্টিং। দুই রকমের চলন নিয়ে কনফিউজড হয়, একটা হচ্ছে সমারসল্টিং আর হচ্ছে লুপিং। লুপিং দিয়ে লম্বা দূরত্ব আর ডিগবাজি দিয়ে দ্রুত। তো লুপিং লম্বা, ডিগবাজি দ্রুত, লুপিং লম্বা, ডিগবাজি দ্রুত, এভাবে মনে রাখবো। আর ডিগবাজির আরেক নাম হচ্ছে সমারসল্টিং, ডিগবাজির আরেক নাম সমারসল্টিং। পরের প্রশ্ন, হাইডার যৌন জননের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? যৌন জননের ক্ষেত্রে নিম্নের কোনটা সঠিক? দেখো, হাইডার কিন্তু স্বনিষেক ঘটে না, এটা মনে রাখবা। আমরা যদি মনে করি যে হাইডার স্বনিষেক ঘটে, তাহলে কিন্তু এটা ভুল হবে। হাইডার কিন্তু কি হয় না? স্বনিষেক ঘটে না যৌন জননের ক্ষেত্রে। আচ্ছা, স্পারমাটোগোনিয়া, স্পারমাটিড, না স্পারমাটিড থেকে হচ্ছে শুক্রাণু হয়, তাহলে এটা আনসার হবে না। প্রতিকূল পরিবেশে সংঘটিত, হ্যাঁ, যৌন জননটা প্রতিকূল পরিবেশে সংঘটিত হতে পারে। পরিণত ডিম্বাণুর চারিদিকে কাইটিনের আবরণী থাকে, কাইটিনের আবরণী থাকে, স্বনিষিক্ত এদের ঘটে না। বলছে যৌন জননের ক্ষেত্রে সঠিক, যৌন মিলনের ক্ষেত্রে বলতেছে। ঠিক আছে, ডিম্বাণুর গঠনের ক্ষেত্রে কিন্তু বলা নাই, ডিম্বাণুর গঠনের ক্ষেত্রে কিন্তু বলা নাই। তাহলে আনসারটা হবে প্রতিকূল পরিবেশে সংঘটিত হয়, প্রতিকূল পরিবেশেও কিন্তু এটা সংঘটিত হইতে পারে। যৌন জননের ক্ষেত্রে বলছে, শুক্রাণু বা ডিম্বাণু গঠন কিন্তু জিজ্ঞাসা করে না, যৌন জনন। প্রশ্ন পড়ে আনসার করতে হবে। পরের প্রশ্ন, কোন প্রাণী অযৌন ও যৌন দুইভাবে জনন সম্পন্ন করতে পারে? হাইড্রা। হাইড্রা তার অযৌন জননও আছে, তার যৌন জননও আছে। অযৌন জননটাকে দেহখণ্ড হয়ে দুটি অংশে পরিণত হয়ে যায়, দ্যাট ইজ অযৌন জনন। আর যৌন জনন কি? শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, দ্যাট ইজ যৌন জনন। ঠিক আছে, পরের প্রশ্ন, কোনটি মিথজীবী প্রজাতি? কোনটি মিথজীবী প্রজাতি? ক্লোরোহাইডা ভিরিডিসিমা। ক্লোরোহাইডা ভিরিডিসিমা এটা হচ্ছে একটা সবুজ হাইড্রা, এটা হচ্ছে একটা সবুজ হাইড্রা যার দেহের ভেতর দিকে জু ক্লোরেলা নামের এক রকমের শৈবাল বসবাস করতে পারে। এই জু ক্লোরেলা এবং ক্লোরোহাইডা ভিরিডিসিমা একসাথে মিথজীবী হিসেবে কাজ করতে পারে, এবং মিথজীবী হিসেবে কাজ করে একে অপরের দ্বারা কি হয়? উপকৃত হয়। ক্লোরোহাইডা ভিরিডিসিমা এটা একটা সবুজ হাইড্রা, এটা মনে রাখো, নামে দেখেই আমরা বুঝতে পারবো।
নাম দেখে আমরা বুঝতে পারতেছি যে ক্লোরোহাইড্রা ভেরিসিমা এটা একটা সবুজ হাইড্রা। পরের প্রশ্ন, তাহলে আমরা হাইড্রা শেষ করছি, এখন আমরা চলে যাচ্ছি ঘাস ফড়িং টপিকে। হাইড্রা শেষ করে এখন আমরা কোন টপিকে চলে যাচ্ছি? ঘাস ফড়িং। দেখো এই ক্লাসগুলো যারা মন দিয়ে করবো তাদের অনেক উপকার হবে, কারণ দেখবা বোর্ড পরীক্ষায় এইগুলোর থেকে ঘুরে ফিরে প্রশ্ন চলে আসতেছে, এগুলোর বাইরে সাধারণত আসার চান্স খুবই কম। ঠিক আছে, সো তোমরা এখানে যারা আসো সেই খাতিরে তোমাদের বন্ধুদের খাতিরে কুইকলি ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো। আমি 5 থেকে আবার 0 গুনবো, সেই ফাঁকে তোমরা ক্লাসটাকে শেয়ার দিয়ে ফেলবা। 5 4 3 2 1 0। ওকে, ঘতে ঘাস ফড়িং কোন প্রাণীটি পতঙ্গপালভুক্ত? ঘতে ঘাস ফড়িং কোন প্রাণীটি পতঙ্গপালভুক্ত? পঙ্গপাল, আসলে এটাকে বলে পতঙ্গপাল না, ভুল বলে ফেলছি, পঙ্গপাল। ঘাস ফড়িং হচ্ছে পঙ্গপালের অন্তর্ভুক্ত, উঠতে পারে সে। পরে প্রশ্ন, ঘাস ফড়িং এর প্রতি খণ্ডকে শক্ত আবরণীকে কি বলে? ঘাস ফড়িং এর দেহের প্রতি খণ্ডকের মধ্যে যে শক্ত আবরণীটা থাকে সেই শক্ত আবরণীটাকে বলা হয় হচ্ছে স্ক্লেরাইট। সেই শক্ত আবরণীটাকে কি বলা হয়? সেই শক্ত আবরণীটাকে বলা হয় হচ্ছে স্ক্লেরাইট। কি বলা হয়? স্ক্লেরাইট। ঘাস ফড়িং এর প্রতি খণ্ডকের যে শক্ত আবরণ সেই শক্ত আবরণটাকে স্ক্লেরাইট নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? স্ক্লেরাইট নামে ডাকা হয়। পরে প্রশ্ন, ঘাস ফড়িং এর উদরের খণ্ডকে বিদ্যমান, ঘাস ফড়িং এর উদরের খণ্ডক মানে কি? উদরের খণ্ডক মানে হচ্ছে পেটের যে খণ্ডক, ঠিক আছে? উদরের খণ্ডক মানে কি? পেটের খণ্ডক। পেটকের খণ্ডকের মধ্যে কি? প্লিউরন। এই প্লিউরন উপাদানটা উদরের খণ্ডকের মধ্যে থাকে না, এই প্লিউরনটা উদরের খণ্ডকের মধ্যে থাকে না। টারগাম, স্টারনাম এগুলো থাকে, প্লিউরনটা সাধারণত থাকে না, উদরের খণ্ডকের মধ্যে থাকে না, বক্ষ খণ্ডকে থাকে, উদরের খণ্ডকে সবগুলা থাকে না। ঠিক আছে, প্রক্টোডিয়ামের অংশ কি? দেখো ঘাস ফড়িং এর যে পরিপাকতন্ত্র এর মধ্যে স্টোমোডিয়াম, মেজেন্টেরন, প্রক্টোডিয়াম, এরকম 3টা অংশ আছে। স্টোমোডিয়াম, মেজেন্টেরন, প্রক্টোডিয়াম। স্টোমোডিয়াম হচ্ছে অগ্র, মেজেন্টেরন হচ্ছে মধ্য, আর প্রক্টোডিয়াম হচ্ছে পশ্চাৎ। তাহলে পশ্চাতের মধ্যে কোনটা আছে? পশ্চাতের মধ্যে আমরা কোনটা পাই, এটাই হচ্ছে এখানের কোশ্চেন। ঠিক আছে, যে প্রক্টোডিয়ামের অংশ কোনটা? দেখো গিজার্টটা হচ্ছে স্টোমোডিয়ামের অংশ, অগ্র পশ্চিকনালীর অংশ। ইলিয়াম এটা পশ্চাৎ পশ্চিকনালীর অংশ, স্কোলন এটা পশ্চাৎ পশ্চিকনালীর অংশ। তাহলে আনসার হবে 2 এবং 3। ঠিক আছে, দেখো হাইডার স্টোমোডিয়ামের যেগুলো আছে সেটা হচ্ছে মুখছিদ্র, মুখগহ্বর, তারপরে হচ্ছে অন্ননালী, ক্রপ যেখানে সাময়িক সময়ের জন্য খাবার জমা থাকে, তারপরে হচ্ছে গিজার্ড। তারপরে হচ্ছে পাকস্থলী বা মেজেন্টেরন, বা পাকস্থলী। তারপর হচ্ছে ইলিয়াম, কোলন, রেকটাম। এটা হচ্ছে প্রক্টোডিয়ামের বা পশ্চাতের। এখন তোমরা বুঝতে পারতেছো কোনটা হবে আনসার। ওকে, ডান। পরের প্রশ্ন, এখানে একটা ঘাস ফড়িং দেওয়া আছে। উদ্দীপকের প্রাণীটির হেড ক্যাপসুলের অংশ কোনটি? হেড ক্যাপসুল, ঘাস ফড়িং এর যে মাথার যে অংশটা, সেই মাথার অংশটাকে বলা হয় হেড ক্যাপসুল। দেখো স্কেপ এবং প্যাডিসেল এগুলো হচ্ছে ফ্লাজেলার অংশ। ঠিক আছে, ঘাস ফড়িং এর যে অ্যান্টেনার অংশ। ল্যাবিয়াম এটা মুখপাঙ্গের অংশ। তাহলে এই ক্লাইপিয়াসটা হচ্ছে ঘাস ফড়িং এর মাথার অংশ। এই ঘাস ফড়িং এর মাথার অংশ হচ্ছে ক্লাইপিয়াস। ঠিক আছে, ঘাস ফড়িং এর মাথার অংশ কি? ক্লাইপিয়াস। ওকে, পরের প্রশ্ন, উদ্দীপকের প্রাণীটির বৈশিষ্ট্য। মস্তক হাইপোগনেথাস ধরনের। ট্রু। হাইপোগনেথাস মস্তক মানে কি? মাথার এরকম কাত করা সামনের দিকে, এটাকে বলা হয় হাইপোগনেথাস। এরকম কাত করা থাকে সামনের দিকে, এটাকে বলা হাইপোগনেথাস মস্তক। ওসিলি থাকে, হ্যাঁ,
ওসিলি মানে কি সরলাক্ষী, এটা সরলাক্ষী থাকে, 3টা সরলাক্ষী থাকে, 8 জোড়া স্পাইরাকল থাকে। 8 জোড়া স্পাইরাকল মানে কি? 8 জোড়া স্পাইরাকল মানে হচ্ছে 8 জোড়া শ্বাসরন্ধ্র না, এদের 10 জোড়া শ্বাসরন্ধ্র থাকে, বক্ষে 2 জোড়া, উদরে 8 জোড়া, 10 জোড়া। তাহলে এটা হবে আনসার না। তাহলে আনসার হবে 1 আর 2। আনসার হবে কি 1 আর 2। আনসার হবে কি 1 এবং 2, 1 এবং 2। পরের প্রশ্ন, এক্স অংশটিকে কি বলা হয়? এক্স অংশটিকে কি বলা হয়? এই যে এই পার্টটা, এটা কি? এটা হচ্ছে ল্যাবিয়ামের অংশ। এটা হচ্ছে ল্যাবিয়ামের অংশ। ল্যাবিয়ামের মধ্যে কি থাকে? মেন্টাম, সাবমেন্টাম এবং লিগুলি। এই যে জিনিসগুলাকে কি নামে ডাকা হয়? এই জিনিসগুলাকে এক্স আকৃতির যে জিনিসগুলা, এই জিনিসগুলাকে লিগিউলি নামে ডাকা হয়। এর দুটো অংশ মেন্টাম আর সাবমেন্টাম, আর নিচের দিকে যেটাকে এক্স দিছে, এক্স অংশটাকে লিগিউলি বলা হয়। এক্স অংশটাকে কি বলা হয়? লিগিউলি বলা হয়, লিগিউলি। ওকে, পরের প্রশ্ন, উদ্দীপকের ওয়াই চিহ্নিত অংশটির কাজ কি? ওয়াই চিহ্নিত অংশ কোনটা? এই যে পাল্প, ওয়াই চিহ্নিত অংশটা হচ্ছে পাল্প। ওয়াই চিহ্নিত অংশটা কি? পাল্প। এই পাল্প দিয়ে সে খাবার ধুয়ে রাখতে পারে, খাবারের স্বাদ নিতে পারে, খাবারের মান যাচাই করতে পারে। যেখানে পাল থাকবে সেটা দেশে খাবার গ্রহণ, স্বাদ গ্রহণ, খাবারের স্বাদ গ্রহণ, খাবারের মান যাচাই, এই কাজগুলো করতে পারে। তাহলে আনসারটা হবে খাদ্যের মান যাচাই, কারণ এখানে সংবিধি রোম থাকে, রোম দিয়ে খাবারের টেস্ট মেস্ট এগুলো সে করতে পারে। বুঝছো? পরের প্রশ্ন, ঘাসফড়িং এর পায়ের গঠন কক্সা, ট্রোকান্টর, ফিমার, টিবিয়া, টার্সাস। দেখি কোনটা? কক্সা, ট্রোকান্টর, ফিমার, টিবিয়া, টার্সাস। 1 নম্বরটাই রাইট, 1 নম্বরটাই রাইট। ঘাসফড়িং এর পায়ের সিরিয়ালটা হচ্ছে কক্সা, ট্রোকান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস। পরের প্রশ্ন, ঘাসফড়িং এর মাথায় স্ক্লেরাইট কোনটি? মাথার স্ক্লেরাইট, ঠিক আছে? ঘাসফড়িং এর মাথার স্ক্লেরাইট মানে মাথার দিকে তুমি যেটা পাবা, দেখো ভার্টেক্স, হ্যাঁ ভার্টেক্স তো মাথারই অংশ। টারগাম এটা বক্ষে পেটের অংশ, ল্যাবিয়াম এটা মুখোপাঙ্গের অংশ, স্টারনাম এটা বক্ষের অংশ। মাথার অংশ হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স ফ্রন্স জেনা, ভার্টেক্স ফ্রন্স জেনা, ভার্টেক্স ফ্রন্স জেনা আর ক্লাইপিয়াস এগুলো হচ্ছে মাথার অংশ, ঠিক আছে? ভার্টেক্স ফ্রন্স জেনা ক্লাইপিয়াস এগুলো হচ্ছে মাথার অংশ। কোনটি ঘাসফড়িং এর পায়ের অংশ? কক্সা, একটু আগে দেখছি কক্সা। কক্সা ঘাসফড়িং এর পায়ের অংশ। কক্সা, ট্রোকান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস এগুলো পায়ের অংশ। নিচের কোনটি ঘাসফড়িং এর মস্তকের বহিঃকঙ্কালের অংশ? ফ্রন্স, ফ্রন্স এটা কপাল গঠন করে, ফ্রন্স। ফ্লাজেলাম তো এটা কার অংশ? তার যে এন্টেনা আছে, এন্টেনার অংশ। স্কেপ, প্যাডিসেল, ফ্লাজেলাম এটাও এন্টেনার অংশ। প্যাডিসেল এটা হচ্ছে এন্টেনার অংশ। এন্টেনার 3টা অংশ, এন্টেনার 3টা অংশ, স্কেপ, প্যাডিসেল, ফ্লাজেলাম। স্কেপ, প্যাডিসেল, ফ্লাজেলাম। ফ্লাজেলামের মধ্যে আবার 25টা খণ্ডক থাকতে পারে, ফ্লাজেলামের আবার 25টা খণ্ডক থাকতে পারে, ঠিক আছে? তাহলে স্কেপ, প্যাডিসেল, ফ্লাজেলাম এগুলো হচ্ছে ঘাসফড়িং এর যে অ্যান্টেনা আছে 2টা, সেই অ্যান্টেনার অংশ, ঠিক আছে? পরের প্রশ্ন চলে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে, কোনটি ঘাসফড়িং এর স্পাইরাকলের পরিবেষ্টিত থাকে? স্পাইরাকল মানে কি? শ্বাসরন্ধ্র। এদের যে শ্বাসরন্ধ্রটা আছে, এই শ্বাসরন্ধ্রটা বাইরে যে একটা আবরণে কি থাকে? আবরণ দিয়ে আবৃত করা থাকে। যে আবরণটার নাম হচ্ছে পেরিট্রেম। পেরিট্রেম নামের যে পর্দা, এই পেরিট্রেম নামক পর্দা দ্বারা ঘাসফড়িং এর যে ইয়েগুলো আছে, এই যে শ্বাসরন্ধ্রগুলো আছে, এই শ্বাসরন্ধ্রগুলো কি করা থাকে? আবৃত করা থাকে। কি দিয়ে আবৃত করা থাকে? পেরিট্রেম নামক পর্দা দ্বারা আবৃত করা থাকে। পরের প্রশ্ন, কর্ডো কোন উপাঙ্গের অংশ? কর্ডো, ল্যাসেনিয়া, গ্যালিয়া। কার্ডো, স্টাইপস, ল্যাসেনিয়া, গ্যালিয়া। কার্ডো, স্টাইপস, ল্যাসেনিয়া, গ্যালিয়া এগুলো হচ্ছে ম্যাক্সিলার অংশ। ঘাসফড়িং এর যে ম্যাক্সিলা থাকে, ম্যাক্সিলার মধ্যে কার্ডো, স্টাইপস, ল্যাসেনিয়া, গ্যালিয়া নামক 4টা খণ্ডক থাকে। তাহলে এটা কার অংশ? ম্যাক্সিলা অংশ। কার্ডো, স্টাইপস, ল্যাসেনিয়া, গ্যালিয়া এবং পাল্প, এই 5টা অংশ থাকে। কার্ডো, স্টাইপস, ল্যাসেনিয়া, গ্যালিয়া এবং ম্যাক্সিলারি পাল্প, এই 5টা অংশ সাধারণত আমরা পাই। ল্যাবিয়ামের অংশ মেন্টাম, সাবমেন্টাম, লিগিউলি। মেন্টাম, সাবমেন্টাম, লিগিউলি 1 আর 3, 1 আর 3। গ্যালিয়া থাকে না, গ্যালিয়া থাকে না। মেন্টাম, সাবমেন্টাম এবং লিগিউলি, মেন্টাম, সাবমেন্টাম এবং লিগিউলি, ঠিক আছে? গ্যালিয়া নামের কোনো অংশ থাকে না। স্টোমোডিয়ামের অংশ কোনটি? স্টোমোডিয়াম মানে হচ্ছে অগ্র, ক্রপ থাকবে, গিজার থাকবে। মেজেন্টর মানে তো মধ্য মস্তিষ্ক, মধ্য পরিপাকতন্ত্র। তাহলে আনসার হচ্ছে 1 আর 3, এটার আনসার হচ্ছে 1 আর 3। মেজেন্টরন মানে হচ্ছে মধ্য পরিপাক নালী, সেটা স্টোমোডিয়াম বা প্রোক্লোডিয়ামের অংশ না।
পরের প্রশ্ন, আচ্ছা এখানেও ল্যাবিয়াম দেখানো হয়েছে, পাল দেখতে পারতেছি। চিত্রটি কিসের? চিত্রটি কিসের? কার্ডো ম্যাক্সিলার অংশ, গ্যাসিনিয়া গ্যালিয়া ম্যাক্সিলার অংশ, স্টাইস ম্যাক্সিলার অংশ, তাহলে মেন্টাম। এই মেন্টাম এবং সাবমেন্টাম এইটা হচ্ছে ল্যাবিয়ামের অংশ, এবং এটা হচ্ছে ল্যাবিয়াম, এটা হচ্ছে ল্যাবিয়াম, এটা হচ্ছে ল্যাবিয়াম। ঠোঁট, নিচের ঠোঁট, ল্যাব্রাম হচ্ছে উপরের ঠোঁট, ল্যাবিয়াম হচ্ছে নিচের ঠোঁট, এটা নিচের ঠোঁট, ঠিক আছে। এবং ল্যাবিয়ামের দুটো অংশ থাকে, মেন্টাম এবং সাবমেন্টাম, আর থাকে লিগিউলি। তাহলে আনসারটা হবে কি মেন্টাম। খাদ্য চূর্ণ, দেখো এটা কি কাজে ব্যবহার করা হয়? খাদ্য চূর্ণ করতে হেল্প করে, তারপরে হচ্ছে এটি অধৌষ্ঠ হিসেবে কাজ করে, পাল্প বিদ্যমান। খাবার চূর্ণ করতে হেল্প করে না, খাবার চূর্ণ করতে হেল্প করে যেখানে দাঁত আছে, যেমন ম্যাক্সিয়া, এই খাবার চূর্ণ করতে হেল্প করে না। এটা ছিল ল্যাবিয়াম, ল্যাবিয়াম নিচের ঠোঁট হিসেবে কাজ করে, ট্রু, অর্ধউষ্ঠ বা নিচের ঠোঁট। এবং এই ল্যাবিয়ামের মধ্যে পাল্প আছে, আমরা দেখছি কাটা 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 থাকে, যেটা না খাবারের গুণগত মান নির্ণয় করতে পারে। তাহলে আনসারটা হবে 2 এবং 3, আনসারটা হবে কি 2 এবং 3। পরের প্রশ্ন, উদ্দীপকে এক্স চিহ্নিত অংশটির নাম কার্ডোস্টাইপস, কার্ডোস্টাইপস, ল্যাসিনিয়া গ্যালিয়া ম্যাক্সিলারি পাল্প। তাহলে এক্স চিহ্নিত অংশটা হচ্ছে কোনটা হবে? 2 নাম্বারটা, এটা হচ্ছে কার্ডো, এটা হচ্ছে স্টাইপস। তাহলে আনসারটা হবে হচ্ছে স্টাইপস, আনসারটা কি হবে? স্টাইপস, আনসারটা হবে কি স্টাইপস। তাহলে স্টাইপসটা হচ্ছে কি করে? স্টাইপসটা হচ্ছে ঘাসফড়িং এর এই ম্যাক্সিলার, এটা হচ্ছে ম্যাক্সিলার দ্বিতীয় অংশ। উদ্দীপকের গঠনটির কাজ হলো খাদ্য ধরা, হ্যাঁ, খাদ্যে স্বাদ গ্রহণ করা, হ্যাঁ, পা পরিষ্কার করা, পা পরিষ্কার করতেও কিছুটা হেল্প করবে। তাহলে আনসার 3টাই হবে। পাকেও সে একটু পরিষ্কার করতে পারবে তার ইয়ে দিয়ে, ওই যে তার যে এই পা ছোট 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 পাল্প আছে, পাল্প দেশে পাও চাইলে কি করতে পারবে? পরিষ্কার করতে পারবে, ঠিক আছে। উদ্দীপকের গঠনের প্রথম অংশ কার্ডো, কার্ডো, ম্যাক্সিলার প্রথম অংশ হচ্ছে কার্ডো। দেখছো ম্যাক্সিলার থেকে কত প্রশ্ন আসছে। এই ঘাসফড়িং এর প্রশ্নগুলো কিন্তু অনেক কনফিউজিং, একটু উল্টাপাল্টা হলে কিন্তু ভুল আনসার হয়ে যাবে, ঠিক আছে। উদ্দীপকের গঠনটির কাজ হলো স্বাদ গ্রহণ, খাদ্য কর্তন, পায়ের অগ্রভাগ পরিষ্কার, 3টাই একই প্রশ্ন। কোন অংশটি ঘাসফড়িং এর পৌষ্টিক নালীর প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত? আচ্ছা, প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত স্টোমোডিয়াম অগ্র, মেজেন্টোয়ান মধ্য, প্রোক্টোডিয়াম পশ্চাৎ। পশ্চাতের মধ্যে রেকটাম থাকবে, রেকটাম মানে মলাশয়, এটা পশ্চাতে থাকবে। গলবিল অগ্রের, গিজার্ট অগ্রের, ক্রপ অগ্রের, একটু আগে দেখছি আমরা। আনসারটা হবে কি? আনসারটা হবে রেকটাম বা মলাশয়, এটা পশ্চাতের অংশ, ঠিক আছে। পরের প্রশ্ন, ঘাসফড়িং এর হেপাটিক সিকার সংখ্যা কত? ঘাসফড়িং এর হেপাটিক সিকা থাকে। হেপাটিক সিকা হচ্ছে কি হিসেবে কাজ করে? হেপাটিক সিকা হচ্ছে গ্রন্থি হিসেবে কাজ করে, এবং হেপাটিক সিকার সংখ্যা হচ্ছে 6 জোড়া। ঘাসফড়িং এর 6 জোড়া হেপাটিক সিকা থাকে, খুবই কমন একটা প্রশ্ন। তো 6 জোড়া মানে কি 12টা। ঘাসফড়িং এর হেপাটিক সিকার সংখ্যা কয়টা? ঘাসফড়িং এর হেপাটিক সিকার সংখ্যা হচ্ছে 12টা। পরের প্রশ্ন, ঘাসফড়িং এর পরিপাক নালীর ত্রিকোণাকার গঠনটার নাম কি? ত্রিকোণাকার গঠন, ত্রিকোণাকার গঠন, ঘাসফড়িং এর ত্রিকোণাকার গঠনের যে অংশটা, এই গঠনের অংশটার নাম হচ্ছে গিজার্ট। গিজার্ট এই যে এরকম টাইপের হয়, খাবারকে চূর্ণ বিচূর্ণ করে, খাবারকে কি করে? চূর্ণ বিচূর্ণ করে, কে? গিজার্ট, ঠিক আছে। ঘাসফড়িং এর দেহে কোনটি দেখা যায়? ঘাসফড়িং এর দেহে কোনটি দেখা যায়? হিমোসিল নামক গহ্বর দেখা যায়। ঘাসফড়িং এর দেহে হিমোসিল নামক গহ্বর দেখা যায়, যেখানে রক্ত সহ অন্যান্য অঙ্গগুলো থাকে, হার্ট, রক্ত ইত্যাদি থাকে। কোথায়? হিমোসিলে থাকে। মেজোগ্লিয়া এটা কার? হাইড্রার। সিলিন্ড্রন হাইড্রার। সমখণ্ডক না, ঘাসফড়িং এর মধ্যে সমখণ্ডক হয় না, ঘাসফড়িং এর মধ্যে অসমখণ্ডক। ঘাসফড়িং এর দেহের যে খণ্ডকগুলো সবগুলো সমান না, মাথা, বক্ষ, উদর সবগুলো সমান না, এটা অসমখণ্ডক। আর তাছাড়া আর্থ্রোপোডা পর্বের মধ্যে যারা আছে ওরা সব অসমখণ্ডক দেখায়। পরের প্রশ্ন, ঘাসফড়িং এর রক্তের নাম কি? ঘাসফড়িং এর রক্তের নাম হচ্ছে হিমোলিম্ফ। হিমোলিম্ফ। হিমোসাইট হচ্ছে রক্তকণিকা, হিমোসাইট হচ্ছে রক্তকণিকা। হিমোসিল হচ্ছে গহ্বর, হিমোসিল হচ্ছে গহ্বর। আর হিমোসাইন হচ্ছে রক্তের রঞ্জক। দেখছো কত কাছাকাছি পয়েন্টগুলা, কত কাছাকাছি, তাই না? এই অপশনগুলো কত কাছাকাছি। মেডিকেলে এই টাইপের প্রশ্ন আসে, কাছাকাছি অপশন আছে, ঠিক আছে। এই কাছাকাছি অপশন দেখে আমরা কি হয়ে যাই?
কনফিউজড হয়ে যায়। পরের প্রশ্ন, এ চিহ্নিত অংশের নাম কি? এ চিহ্নিত অংশের নাম হচ্ছে অ্যালারি পেশি। এই অ্যালারি পেশি তার যে 6 প্রকোষ্ঠ বিশিষ্ট যে হৃদযন্ত্রটা থাকে, 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, 6 থেকে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে, তেলাপোকার ক্ষেত্রে একটু চেঞ্জ হয়। এই প্রকোষ্ঠগুলোকে টেনে ধরে সংকোচন প্রসারণের জন্য এই অ্যালারি পেশিগুলো হেল্প করে। তাহলে এটা কি? এটার নাম হচ্ছে অ্যালারি পেশি। অ্যালারি পেশিগুলো এর প্রকোষ্ঠকে সংকোচন প্রসারণ করতে হেল্প করে। পরের প্রশ্ন, ঘাসফড়িং এর বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? 2 জোড়া শ্বাসরন্ধ্র থাকে। ঘাসফড়িং এর তোর শ্বাসরন্ধ্র হচ্ছে 10 জোড়া, এর মধ্যে বক্ষ অঞ্চলে থাকে 2 জোড়া এবং উদর অঞ্চলে থাকে 8 জোড়া, এইভাবে হয় টোটাল 10 জোড়া। ঘাসফড়িং এর উদর অঞ্চলে কয়টি শ্বাসরন্ধ্র? উদর অঞ্চলে হচ্ছে 8টি শ্বাসরন্ধ্র। এই হচ্ছে 8 আর 2 হচ্ছে 10, এই হচ্ছে 10 জোড়া শ্বাসরন্ধ্র পাওয়া যায় ঘাসফড়িং এর টোটাল দেহের মধ্যে। পরের প্রশ্ন, পেরিট্রিয়াম আবরণী কিসের? পেরিট্রিয়াম আবরণী হচ্ছে স্পাইরাকল। স্পাইরাকল হচ্ছে শ্বাসরন্ধ্র। এই শ্বাসরন্ধ্রের বাইরে যে আবরণ, এই আবরণটাকে বলা হয় পেরিট্রিয়াম নামক আবরণ। এই পেরিট্রিয়াম নামক আবরণটা কি করে? ঘাসফড়িং এর যে শ্বাসরন্ধ্র আছে, শ্বাসরন্ধ্রটাকে সুন্দর করে কি করে রাখে? সুন্দর করে ঢেকে রাখে পেরিট্রিয়াম নামক আবরণ। পেরিট্রিয়াম আবরণ কয়টা এরকম আসতে পারে? ঘাসফড়িং এর রেচন অঙ্গ কোনটি? মালপিজিয়ান নালিকা। ঘাসফড়িং এর নেচর অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান বডি, এটা হচ্ছে মানুষের দেহের অংশ। শিখাকোষ, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস এর রেচন অঙ্গ। নেফ্রিডিয়া, এটা হচ্ছে অ্যানলিডা পর্বের রেচন অঙ্গ। এটা কিন্তু আমাদের প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারও কিন্তু এটা আমরা পড়ে আসছি, ওই চ্যাপ্টারও কিন্তু প্রশ্ন এটা। ঠিক আছে, পরের প্রশ্ন, এটা মালপিজিয়ান নালিকারই প্রশ্ন। অঙ্গটির নাম কি? মালপিজিয়ান নালিকা। এটা মালপিজিয়ান নালিকার প্রশ্ন চিত্র, তুমি দেখে রাখো, চিত্রটা চিনে রাখো। এটা মালপিজিয়ান নালিকার চিত্র, চিনে রাখো চিত্রটা। মালপিজিয়ান নালিকা। উদ্দীপক অঙ্গটি পরিপাক নালীতে উন্মুক্ত হয়, ট্রু, কারণ আলাদাভাবে এর কিডনি নাই, এজন্য পরিপাক নালীতে যে উন্মুক্ত হয় এটা। হিমোসিলতে বিপাকীয় বর্জ্য গ্রহণ করে, ট্রু। মাইক্রোভিলাই সম্মিলিতভাবে ব্রাশ বরাদ্দ গ্রহণ করে, ট্রু। আনসার তিনটাই হবে আনসার। এরা কি করে? এদের দেহে যে গহ্বর আছে হিমোসিল থেকে বর্জ্য পদার্থ সংরক্ষণ করে পৌষ্টিক নালীতে পাঠায় দেয়। পৌষ্টিক নালী থেকে পরে পরিপাকে মানে নর্মালি বের হয়ে যায় মলাশয় বা পায়ু হয়ে। আর এদের মাইক্রোভিলাই থাকে, এই যে পালপিজিয়ান নালিকা, এদের দেহের ভিতরে এরকম ব্রাশের মতো মাইক্রোভিলাই থাকে, আঙুলের মতো বিক্ষেপ থাকে, এবং এই আঙুলের মতো বিক্ষেপগুলাই সাধারণত ময়লা পরিষ্কারের কাজে ব্যবহার করা হয়। আঙুলের মতো বিক্ষেপগুলো একটা পর্দার উপর থাকে, তো দেখে মনে হয় ব্রাশের মতো, এটাকে ব্রাশ বর্ডার বলে। ঠিক আছে, এটাকে ব্রাশ বরাদ্দ বলে। এই যে এরকম, এটার উপরে এরকম মাইক্রোভিলাই থাকে, এই যে মালপিজিয়ান নালিকার ভিতরে এরকম মাইক্রোভিলাই থাকে। এই মাইক্রোভিলাইগুলা এরকম 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 থাকে, আঙুলের মতো বিক্ষেপের মতো থাকে, দেখলে মনে হয় ব্রাশের মতো, ব্রাশ যেরকম এরকম মনে হয়, এই জন্য এটাকে ব্রাশ বর্ডার বলা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি ঘাসফড়িং এর ক্ষেত্রে প্রযোজ্য? ওমাটিডিয়ামের সম্পূর্ণ বিম্ব তৈরি হয়, রূপান্তরের নির্মোচনের সংখ্যা 5, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, ট্রাকিওলে ইন্টিমা থাকে না, ট্রাকিয়াতে থাকে, রক্ত সংবহন মুক্ত প্রকৃতির, এটাও ভুল। রূপান্তর নির্মোচনের সংখ্যা 5, খোলস মোচনের সংখ্যা 5, এটা ট্রু। ওমাটিডিয়ামের সম্পূর্ণ বিম্ব তৈরি হয়। ওমাটিডিয়াম একটা ওমাটিডিয়ামে কখনো সম্পূর্ণ বিম্ব তৈরি হবে না, অনেকগুলো ওমাটিডিয়াম মিলে তারপর সম্পূর্ণ প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে আনসারটা 2 নাম্বার হবে, কারণ এরা যখন খোলস মোচন করে, এটা যখন রূপান্তর হয়, বাচ্চা অবস্থায় ঘাসফড়িংটাকে নিম্ফ নামে ডাকা হয়, সে যখন পরিপূর্ণ হয় তখন পর্যন্ত তার 5 বার খোলস মোচন করতে হয়। কয়বার খোলস মোচন করতে হয়? 5 বার খোলস মোচন করতে হয়। পরের প্রশ্ন, ঘাসফড়িং এর নিম থেকে পূর্ণাঙ্গ পরিণত হতে কতবার খোলস মোচন করতে হয়? 5 বার খোলস মোচন করতে হয়। একটু আগে আমরা দেখছি, এই খোলস মোচনের হরমোনগুলো একটু ভালো করে পড়ে নিও, যদিও বোর্ড পরীক্ষা সেভাবে করে আসে না, এবার জানতে হবে। কোনটি ঘাসফড়িং এর স্ত্রী জননতন্ত্রের অংশ? স্ত্রী জননতন্ত্রের অংশ, দেখো ক্ষেপণনালী, এটা তো আর স্ত্রী জননতন্ত্রের অংশ হবে না, এটা পুরুষ জননতন্ত্রের অংশ হবে। শুক্রনালী, এটাও পুরুষ জননতন্ত্র। শুক্রথলি, এটা পুরুষ জননতন্ত্র। শুক্রধানী, শুক্র দেখা এখন দেখো এখানে না অনেকে কনফিউজড হয়ে যায়, সবাইটাকে এই ক্ষেপণনালী দেখাবে। ভাই ক্ষেপণনালী এটা পুরুষের যে বীর্য ক্ষেপণ করার জন্য, তাহলে পুরুষ প্রজননতন্ত্রের অংশ। শুক্র দেখে এটাকে অনেকে পুরুষ মনে করবে আর এটাকে স্ত্রী মনে করবে না। শুক্রধানী, স্পার্মাথিকা, এটা স্ত্রী জননতন্ত্রের অংশ, শুক্রাণুটাকে গ্রহণ করার জন্য। শুক্রধানী, একটু টেকনিক্যালি একটু আনসারটা করতে হবে। এই শুক্রধানীর আরেক নাম হচ্ছে স্পার্মাথিকা, এটা স্ত্রী জননতন্ত্রের অংশ, শুক্রাণুটাকে ধারণ করার জন্য। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাই। ঘাসফড়িং এর জীবনে কোনটি সঠিক? কোনটা সঠিক?
নিম্ফ দশা, নিম্ফ, এটা সঠিক। এদের লার্ভা দশা ভাবে দেখা যায় না, এরা বাচ্চাকাল থেকে দেখতে, এরা যখন ডিম ফুটে বাচ্চা হয় সেই সময় থেকে দেখতে এরা ইয়ের মতো, ছোট ঘাস ফড়িং এর মতো, সেটা আস্তে 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 বড় হয়। এই জন্য এটাকে কি বলা হয়, অসম্পূর্ণ রূপান্তর বলা হয়। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রূপান্তরটা খুবই কমন। রূপান্তর মানে বাচ্চা অবস্থায় একরকম, বড় হয়ে একটু চেঞ্জ হয়। যেমন ধরো প্রজাপতি প্রথমে কীটের মতো থাকে, পরে একটা পুরোপুরি প্রজাপতি হয়ে যায়, এটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। ব্যাঙাচি থেকে ব্যাং, সম্পূর্ণ রূপান্তর, পুরো চেহারাই বদলায় যায়। কিন্তু ঘাসফড়িং ছোট অবস্থা থেকে নিম্ফ, সেটা বড় হয়ে পুরো একটা বড় ঘাসফড়িং হয়ে যায়। সেটার মধ্যে চেহারার মধ্যে তেমন বড় কোনো পরিবর্তন আসে না, জাস্ট সাইজটা বড় হয়। ঠিক আছে, তো এই জন্য এটাকে নিম্ফ বলে, এটাকে বলা হয় অসম্পূর্ণ রূপান্তর। বাচ্চা ঘাসফড়িংকে নিম্ফ নামে ডাকা হয়, নিম্ফ, নিম্ফ। অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থায় কি বলে, নিম্ফ বলে। ঘাসফড়িং এর পুরুষ জননতন্ত্রের অংশ নয় কোনটি? পুরুষ জননতন্ত্রের অংশ নয় শুক্রধানী। শুক্রধানী এটা স্ত্রী জননতন্ত্রের অংশ, একটু আগে দেখে আসছি আমরা। ঠিক আছে, একজন বলছো খ হবে না, কোনটা? হ্যাঁ, নিম্ফ, খ। ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এটা দেখেই বোঝা যাচ্ছে রূপান্তর সম্পূর্ণ, এদের রূপান্তর সম্পূর্ণ, এদের রূপান্তর অসম্পূর্ণ। এদের রূপান্তর হবে অসম্পূর্ণ, এটা দেখেই বোঝা যাচ্ছে এটাই হবে অ্যান্সার। এদের রূপান্তরটা কি, অসম্পূর্ণ। এদের যৌন দ্বিরূপতা আলাদা করা যায়। ডিম সেন্টোলেসিথাল, এটাও সত্য। শরৎকালে ডিম দেয়, এটাও সত্য। কিন্তু এদের ইয়েটা সম্পূর্ণ, এদের রূপান্তরটা সম্পূর্ণ, এটা বললে ভুল হবে, কারণ এদের রূপান্তরটা সম্পূর্ণ না, এটা অসম্পূর্ণ রূপান্তর দেখা যায় এদের মধ্যে। ঘাসফড়িং এর ওভিপোজিটর কি হিসাবে ব্যবহার করে? ওভিপোজিটর কি হিসাবে? ওভিপোজিটর এদের যে ডিমটা আছে, এই ডিমটা যে ত্যাগ করবে, এই ডিমটা ত্যাগ করতে এই ওভিপোজিটরটা খুব ভালো হেল্প করে। ওভিপোজিটরে কি করে? ওভিপোজিটরটা হচ্ছে ডিম ত্যাগ করতে হেল্প করে, ডিম নিঃসরণে, ডিম ত্যাগ করতে ওভিপোজিটর হেল্প করে। ওভিপোজিটর থ্রুতে সে ডিমটা গর্তের মধ্যে ফেলায়, এবং এদের ডিম পাড়ার স্টাইলটাও তো খুব সুন্দর। ঠিক আছে, গুচ্ছকের ডিম পারে। ঠিক আছে, ডিমটার পাড়ার স্টাইলটা অনেক সুন্দর। পরের প্রশ্ন, কোনটি প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কাজ করে? কোনটি প্রতিসরণ অঙ্গ হিসাবে কাজ করে? ঠিক আছে, প্রতিসরণ অঙ্গ হিসাবে কাজ করে হচ্ছে ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন এটাকে প্রতিসরণ করে ভেতর দিকে প্রেরণ করে, তাহলে আনসারটা হবে ক্রিস্টালাইন কোন। র্যাবডোমে আলো গৃহীত হয়, র্যাবডোমে হচ্ছে প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, আলোটাকে গ্রহণ করে এবং প্রতিবিম্ব তৈরি হয়। পুঞ্জকে কোন অংশটি আলো গ্রহণ করে? আলো গ্রহণ করে, আলো গ্রহণ করে র্যাবডোম, এবং আলো গ্রহণ করে তার মধ্যে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে র্যাবডোম আলো গ্রহণ করে এবং তার মধ্যে প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন, কুমারের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয়? র্যাবডোমেই কিন্তু সেই প্রতিবিম্বটা তৈরি হয়। র্যাবডোম আলোটাকে গ্রহণ করে, এবং আলোটাকে গ্রহণ করার ফলে তার মধ্যেই কিন্তু কি হয়, তার মধ্যে হচ্ছে প্রতিবিম্বটা পরবর্তীতে তৈরি হয়। পরের প্রশ্ন, ঘাসফড়িং এর সুপারপজিশন দর্শনের কোনটি সঠিক? ঠিক আছে, সুপারপজিশন দর্শনের কোনটি সঠিক? সুপারপজিশন, তাহলে এখানে সে অবস্থানটা ঠিক মতো দেখতে পারবে কিন্তু স্পষ্ট দেখতে পারবে না, তাহলে স্পষ্ট দেখতে পারবে না, এটা আনসার হবে না। খণ্ড খণ্ড প্রতিবিম্ব তৈরি হবে, খণ্ড 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 প্রতিবিম্ব তৈরি হয়। খণ্ড খণ্ড প্রতিবিম্ব তৈরি হয় হচ্ছে মোজাইক প্রতিবিম্বতে, মোজাইকে অ্যাপোজিশন, যেটা অ্যাপোজিশন, পজিশন বোঝে না, কারণ হচ্ছে খণ্ড খণ্ড হয়ে থাকে। আইরিশ আবরণ সংকুচিত থাকে, আইরিশ আবরণ সংকুচিত থাকে, আইরিশ আবরণ সংকুচিত থাকে, যার কারণে সে পজিশনটা ভালো করে বুঝতে পারে। হ্যাঁ, তাহলে প্রসারিত থাকবে না, তার আনসার হচ্ছে আইরিশ আবরণ সংকুচিত অবস্থা থাকে। যে আইরিশ এবং অন্যান্য যে আবরণগুলো আছে সেটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হওয়ার কারণে চারদিক থেকে আলো ঢুকতে পারে, চারদিক থেকে আলো ঢুকতে পারার কারণে এর অবস্থানটা ভালো করে বুঝতে পারে কিন্তু স্পষ্টভাবে দেখতে পারে না, এবং এটা কম আলোতে হয়। কম আলোতেই কিন্তু সংকুচিত অবস্থায় থাকে সবকিছু। পরের প্রশ্ন, আচ্ছা আমাদের ঘাসফড়িং শেষ। নাও উই আর গোয়িং টু শিফট উইথ অ্যানাদার টপিক অফ দিস চ্যাপ্টার উইচ ইজ রুই মাছ। রুই মাছে চলে যাব আমরা। ঠিক আছে, রুই মাছে চলে যাব। এই রুই মাছে আমাদের 20টার মতো প্রশ্ন আছে ইনশাল্লাহ, এই প্রশ্নগুলো আমরা সলভ করব। রুই মাছ পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা সেই ফাঁকে তোমরা একটু ক্লাসটাকে শেয়ার দিয়ে দাও। তোমরা অনেকে এখান থেকে আসো, অনেকে আবার চলে গেছো, তো তোমরা একটু ক্লাসটাকে শেয়ার দিয়ে দাও ততক্ষণে, কুইকলি ক্লাসটাকে শেয়ার দিয়ে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও।
আমরা এখন রুই মাছ শুরু করতে যাচ্ছি। আমরা কি শুরু করতে যাচ্ছি? আমরা হচ্ছে রুই মাছ টপিকটা শুরু করতে যাচ্ছি। রুই মাছ, রুই মাছ। ঘাস ফড়িং এর পরে আমরা এখন শুরু করব রুই মাছ। ওকে, রুই মাছের আইস কি ধরনের? রুই মাছের আইস, আচ্ছা অপশন কি ঠিক আছে? সার্কুলই থাকে, সাইক্লয়েড আইস তো, তাহলে সার্কুলার, এই যে এরকম টাইপের, ঠিক আছে, সার্কুলার, সার্কুলই থাকে এই জন্য। পরে প্রশ্ন, মাছের জোড়া পাখনা কোনটি? জোড়া পাখনা, মাছের 5 জোড়া পাখনা আছে, 5 রকমের পাখনা আছে, ভুল বললাম, 5 জোড়া না, 5 রকমের। বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা, স্টোনি পাখনা, পুচ্ছ পাখনা, পায়ু পাখনা। আচ্ছা, তার মধ্যে বক্ষ পাখনা এটা জোড়া, পৃষ্ঠ পাখনা এটা বিজোড়, শনি পাখনা কোমরের দিকে জোড়া, পুচ্ছ পাখনা বিজোড়, পায়ু পাখনা ও বিজোড়। তা জোড়া পাখনার মধ্যে বক্ষ পাখনা থাকবে, বক্ষ পাখনাই নেই। আছে হচ্ছে কি? আছে হচ্ছে শনি পাখনা, তাই না? এই শনি পাখনা এটা আমাদের জোড়া পাখনার মধ্যে পড়ে। শনি পাখনা এটা কি? জোড়া পাখনার মধ্যে পড়ে। শনি, শনি, শ্রেণী না, শনি। রুই মাছের প্রধান চলনাঙ্গ কোনটি? প্রধান চলনাঙ্গ হচ্ছে পুচ্ছ পাখনা। এটা যে পুচ্ছ পাখনা থাকে, এই পুচ্ছ পাখনা এটা হচ্ছে চলনাঙ্গ হিসাবে মাছকে চলাচল করতে হেল্প করে, ঠিক আছে? পাখনা, পাখনা, আমি আগে বলতাম পাখনা, পাখনা, পাখনা বলে ফেলতাম, এটা বলছে পাখনা, পাখনা। মাছ, রুই মাছের কানকুয়ার পেছনের পাখনাকে, কানকুয়ার পেছনের পাখনা, কানের পেছনের দিকে যে পাখনাটা হচ্ছে বক্ষ পাখনা। কানকুয়া, যে কানকো টান দেই না আমার দেখার জন্য মাছটা তরতাজা নাকি মাছটা ইয়া। তো একবার হচ্ছে মাছ কিনতে গেছিলাম, তো মাছ কিনতে রুই মাছ, মানে রুই মাছ কিনতে গেছি, রুই মাছ কিনতে যে 5.5 কেজি ওজনের রুই মাছ কিনছিলাম গত বছর একটা। 5.5 কেজি ওজনের রুই মাছ, তাও আবার একদম অল্প দামে, মাত্র 325 টাকা কেজি ধরে, একদম নদীর, আমাদের বাসার পাশে নদী আছে তো, নদীর রুই মাছ কিনে বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে এসে আম্মুরা বলতেছে, এই দেখো, কত বছর এটা, কত বছরের কথা, তখন আম্মু বেঁচে ছিল, তখন বলতে, এই দেখো আমি একদম বিশাল বড় আকারের একটা রুই মাছ কিনে নিয়ে আসছি, ঠিক আছে, একদম বিশাল বড় 5.5 কেজি ওজনের রুই মাছ। তো পরে আমাকে বলছে, তুমি কিভাবে চিনলা যে এই রুই মাছটা মানে একদম তরতাজা? তখন আমি বললাম, এই দেখো রুই মাছটা এমনিতে তো লাফাচ্ছে, এটা দেখেই তো বোঝা যায় তরতাজা। আর তার মধ্যে আরেকটা রুই মাছ দেখছিলাম যেটা লাফাচ্ছিল না, আমার বললো, ভাই এটা নে না, একটু কম রাখবো না? না, আমি এটা নিবো না। তখন আমি কি করলাম, কানকো ধরে টান দিলাম, কানকো ধরে টান দিয়ে দেখি সেই রুই মাছের কানকোটা একটু সাদা সাদা, একটু সাদা সাদা টাইপের। তখন বুঝলাম যে ওই রুই মাছটা কেনা যাবে না, ঠিক আছে? তো ওই কানকোর পাশে যে পাখনাটা, সেটা হচ্ছে কি পাখনা? বক্ষ পাখনা। সেটা হচ্ছে কি পাখনা? সেটা হচ্ছে বক্ষ পাখনা। তাহলে কানকোর নিচে পাখনার নাম কি? বক্ষ পাখনা। ওকে, ডান। ওকে, মাঝখানে একটু সানগ্লাসটা পরে ফেললাম, বাহ, সানগ্লাস পরলে তো ভালোই লাগে, ঠিক আছে? চোখের মধ্যে চাপ কম পড়ে, এতগুলা লাইট, এতগুলা লাইট, মাঝে মাঝে মনে হয় যে চোখ একদম, চোখের একদম বারোটা, নিচে একটা লাইট, ডানে একটা লাইট, বামের লাইট, উপরে লাইট, ডানে পাশে পাশে। তো সানগ্লাস পরে ক্লাস গেলে যেটা হয় যে একটু লাইটটা একটু কম পাওয়া যায়, হ্যাঁ, লাইটটা একটু কম পাওয়া যায়, অ্যান্ড হচ্ছে একটু চোখের উপর চাপটা একটু কম পড়ে, তাই না? ওকে, সো তোমরা মাছ কিনতে গেলে অবশ্যই ওই কানকো ধরে টান দিবা, কানকো ধরে টান দিয়ে তারপর মাছ কিনবা, তারপর আমার মতো ভাব নিয়ে বাসায় এসে বলবা মাছ কিনছি ইয়ো। ওকে, তো পরে 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 রুই মাছের দেহের অঙ্কীয় তলের কয়টি ছিদ্র থাকে? আচ্ছা, এখন দেখো, এইটা এখন আমি বাই করতে চাইছিলাম যে নিচের দিকে কয়টা ছিদ্র আছে। তো নিচের দিকে 3টা ছিদ্র আছে, জনন, রেচন, পায়ু। জনন, রেচন, পায়ু, এই 3 রকমের চশমা। একজন বলছে কালা চশমা, এটা কালো চশমা, এটা খয়েরি চশমা। আচ্ছা, তারপরে প্রশ্ন চলে যাই, রুই মাছের আইস কোন ধরনের? সাইক্লয়েড ধরনের, সাইক্লয়েড আইস। রুই মাছ বা অ্যাক্টিনোপটেরিজির মতো যারা যারা আছে তারা সবাই সাইক্লয়েড আইসধারী, তারা সবাই কি? সাইক্লয়েড আইস। রুই মাছের চলাচলে সাহায্যকারী প্রধান পাখনা হচ্ছে পুচ্ছ পাখনা। এক প্রশ্ন আর কতবার আসবে? পুচ্ছ পাখনা দিয়ে সে চলাচল করে। রুই মাছের জোড়া পাখনা কতটি?
রুই মাছের জোড়া পাখনা, আমরা কিন্তু এর আগে রুই মাছের জোড়া পাখনা খুঁজতে গেছি এবং জোড়া পাখনা খুঁজে আমি কয় রকমের পাখনা পাইছি? রুই মাছের জোড়া পাখনা কিন্তু আমরা পাইছি হচ্ছে টোটাল হচ্ছে 2 রকমের, বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা, এটাই জোড়া পাখনা, আর বাকি সবগুলো হচ্ছে বেজোড় পাখনা। তাহলে বেজোড় পাখনা কয় রকমের? 3 রকমের। কি কি? পায়ু, পুচ্ছ, পৃষ্ঠ। পরের প্রশ্ন, রুই মাছের চরণ অঙ্গ কোনটি? এরে বাবা রে বাবা, এক প্রশ্ন কতবার? রুই মাছের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, অনেকক্ষণ পর আবার একটা বড় অনেক জায়গায় আসে এরকম একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম, যে প্রশ্নটা অনেকবার আসে, তো কোনটি সঠিক? আচ্ছা দেখি কোনটি সঠিক। কতবার আসছে? রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর, বাবা, অলিন্দ, তারপরে ঢুকবেন নিলয়, তারপরে বালবাস আর্টেরিওসাস, তারপরে ফুলকা। ঠিকই তো আছে। ফুলকা থেকে অলিন্দতে কোন দুঃখে আসবে? বালবাস আর্টেরিওসাস থেকে তো অবশ্যই নিলয়ে যাবে না, ফুলকা থেকে অলিন্দতে কখন আসবে? 1 নম্বরটাই ঠিক, প্রথমটাই রাইট। ঠিক আছে, অ্যাট্রিয়াম, তারপরে তৈরি হবে সুন্দর করে ভেন্ট্রিকল, তারপরে হচ্ছে বালবাস আর্টেরিওসাস, আর তারপর সেটা যাবে ফুলকাতে। আর এখানে থাকবে আবার একটা সাইনাস ভেনোসাস। এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে বালবাস আর্টেরিওসাস, আর তারপরে থাকবে হচ্ছে গিল বা ফুলকা। ঠিক আছে, রুই মাছের হৃৎপিণ্ড সিরিয়াল এটা। এক্স চিহ্নিত অংশটির নাম কি? বালবাস আর্টেরিওসাস। বালবাস আর্টেরিওসাস একদম উপরে যেটা হচ্ছে বালবাস আর্টেরিওসাস, এটাই পরবর্তীতে গিল বা ফুলকায় যাবে। কোন পানিতে এক চক্রীয় রক্ত সংবহন? ল্যাবিও লোহিতা। ল্যাবিও লোহিতাতে মধ্যে এক চক্রী সংবহন দেখা যায়। রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে এক চক্রী সংবহন করে, কারণ এর মধ্যে হার্টের মধ্যে একবারই রক্ত ঢুকে তারপর ডাইরেক্ট ফুলকাতে চলে যায়, 2 বার হয় না। মানুষের দেহে যেরকম একবার ঢুকে পরিষ্কার হয়ে ফুসফুস থেকে এসে আবার ঢুকে, এরকম না। আর এদের দেহের মধ্যে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই হার্টের মধ্যে যায়, যার কারণে হার্টকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ডও বলে। এই দুটো জিনিস জানতে হবে, শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট, আর একটা হচ্ছে যে ল্যাভিও রোহিতার মধ্যে এক চক্রী সংবহন দেখা যায়। রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাম্প করে, এটা অক্সিজেন যুক্ত রক্ত পাম্প করতে পারে না, এই জন্যই এদের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট, ভেনাস হার্ট বলা হয়, ভেনাস হার্ট। ওকে, পরের প্রশ্ন, রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? রুই মাছের হৃৎপিণ্ড দ্বিপ্রকোষ্ঠ, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। একটা উপপ্রকোষ্ঠ আছে সাইনাস ভেনোসাস, আর বালবাস আর্টেরিওসাস কোনো প্রকোষ্ঠ নয়। তাহলে আনসারটা 2, অ্যাট্রিয়াম একটা, ভেন্ট্রিকল একটা। আর যে কোনো মাছেরই 2টা প্রকোষ্ঠ থাকে। বালবাস আর্টেরিওসাস থাকে, এক চক্রী সংবহন হয়, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। ভুল, তাহলে আনসার হবে 1 আর 2। এটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে না, এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। পরের প্রশ্ন, বায়ুথলির নিউমেটিক নালী কোথায় যুক্ত থাকে? বায়ুথলির নিউমেটিক নালী হচ্ছে অন্য নালীর সাথে যুক্ত থাকে। এদের বায়ুথলি থাকে, এই বায়ুথলির মধ্যে একটা নালী থাকে, এই নালীটার নাম হচ্ছে নিউমেটিক নালী। এই নিউমেটিক নালীটা কার সাথে যুক্ত থাকে? অন্য নালীর সাথে যুক্ত থাকে এবং গ্যাসের আদান প্রদান করতে পারে। এই বায়ুথলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বায়ুথলিটা তোমরা সৃজনশীলের জন্য পড়বা, সৃজনশীলের 2 নম্বরে কিন্তু বায়ুথলি থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, বায়ুথলি ভাসতে হেল্প করে, মানে বিভিন্ন স্তরে সাঁতার কাটতে হেল্প করে, শব্দপূর্ণ তৈরি করতে পারে। আমাদের কিন্তু নিউমেটিক নালী আছে, আমাদের এরকম নিউমেটিক টাইপের নালী আছে, এটা মধ্যকর্ণ থেকে আমাদের নাসাগলবিলে যে উন্মুক্ত হয়। ঠিক আছে, যেখানে আমাদের ওটাইটিস মিডিয়া হয়ে থাকে, যেই নালী মানে যেই মধ্যকর্ণের প্রদাহের কারণে। রুই মাছের পাকস্থলী অন্ত্রে কোন ধমনীর মাধ্যমে রক্ত সরবরাহ করে? পাকস্থলী এবং ধমনীতে কোন নালীর মাধ্যমে রক্ত সরবরাহ করে? আচ্ছা, পাকস্থলী আর ধমনী দুইটার কথা যখন আসবে, পাকস্থলী যখন আসবে, এটা কি পাকস্থলীটাকে আমরা ঘাসফড়িংয়ে কি পড়ছিলাম? মেজেন্টেরন পড়ছিলাম, স্টোমোডিয়াম, মেজেন্টেরন, প্রক্টোরিয়াম। মেজেন্টেরন মানে পাকস্থলী, তাহলে সিলিয়াক ও মেজেন্টোরিক ধমনী। এই মেজেন্টোরিক কথাটা দেখলে বুঝতে পারতেছি এটা পাকস্থলী রিলেটেড, সিলিয়াক ও মেজেন্টোরিক ধমনী হবে আনসার। পরে প্রশ্ন, নিচের কোনটি রুই মাছের অক্সিজেন গ্রহণে সাহায্য করে? অক্সিজেন গ্রহণে সাহায্য করে, এই যে ফুলকা আর্চ কাটা, এটা অক্সিজেন গ্রহণে হেল্প করবে না। ফুলকা আবরণের একটা ফুলকা র্যাকারও হবে না, র্যাকারের উপর সাজানো থাকে, এটাও হবে না। ফুলকা ফিলামেন্ট, ফুলকা আবরণী, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। ফুলকা ফিলামেন্ট মানে কি? ফুলকা ফিলামেন্ট মানে হচ্ছে ফুলকা সূত্রক। ঠিক আছে, তো ফুলকা সূত্রকটা কিন্তু এখানে পুরোপুরি হেল্প করবে শ্বসন কার্যে, ফুলকা আবরণী না। যদি আবরণটা দিয়েই কিন্তু ঢোকে, তো আনসারটা দুটোই পাওয়া উচিত, আবরণের ভিতরেই থাকে ফুলকা ফিলামেন্ট। বাট আলাদাভাবে বললে ফুলকা ফিলামেন্টে হচ্ছে আনসার। ফুলকা ফিলামেন্ট বা ফুলকা সূত্রকই কিন্তু এখানে হেল্পটা করে। রুই মাছের ফুলকার সংখ্যা কত জোড়া? 4 জোড়া।
4 জোড়া ফুলকা। রুই মাছের মধ্যে কয় জোড়া ফুলকা পাবো আমরা? রুই মাছের মধ্যে আমরা 4 জোড়া ফুলকা পাবো। পরের প্রশ্ন, রুই মাছের রেণুপোনা দৈর্ঘ্য। আচ্ছা, এই টাইপের প্রশ্নগুলো দিয়ে তো আসলে একদম টেনশনে ফেলায় দেয় স্টুডেন্টদেরকে, যে রেণুপোনার দৈর্ঘ্য কত মিলিমিটার পর্যন্ত হয়। এটা কি একটা কথা বলো তো? রেণুপোনার দৈর্ঘ্য কত? রেণুপোনা একদমই ছোট, এই যে এইটুকু 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 হয় রেণুপোনা। এই রেণুপোনা হচ্ছে 7-8 এরকম টাইপের হয়, ঠিক আছে, 7-8 টাইপের হয়। হ্যাঁ, বাংলাদেশে রুই মাছের সব থেকে বড় প্রাকৃতিক জনক্ষেত্র কোনটা? বা এতক্ষণ পরে একটা মজার একটা মনের একটা প্রশ্ন আসছে যে প্রাকৃতিক জনক্ষেত্র কোনটা? প্রাকৃতিক জনক্ষেত্র হচ্ছে হালদা নদী। কোন নদী? হালদা নদী। ওয়াও, শেষ, থ্যাংক ইউ। আমাদের এই কটা প্রশ্নই ছিল বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষা এসেছে। আজকে যেগুলো সলভ করেছি সেগুলো বোর্ড পরীক্ষা এসেছিল, এই প্রশ্নগুলোই। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এতক্ষণ ক্লাসটা তোমরা মন দিয়ে করছো। ক্লাসটা কেমন লাগলো তোমরা ক্লাসটাকে স্ক্রিনশট নিয়ে টিয়া তোমরা জানাতে পারো আমাদেরকে যে ক্লাসটা এরকম লাগছে ভাইয়া, এবং এইচডিতে পোস্ট করতে পারো। এবং আবারও স্বাগত জানাচ্ছি ভার্সিটি প্রোগ্রাম, মেডিকেল প্রোগ্রাম, ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য। ভার্সিটি প্রোগ্রামের ক্লাস শুরু হবে আমাদের বোর্ড পরীক্ষার পরে। মেডিকেল প্রোগ্রামে অলরেডি ক্লাস 5 মাস ধরে চলতেছে, খুব ভালোভাবে চলতেছে। ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামও ক্লাস রিসেন্টলি শুরু হয়েছে। সো তোমাদের যেখানে ইচ্ছা সেখানে তোমরা ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের সাথে আবার দেখা হবে আরও একটা অনশট এমসিকিউ ক্লাসে। তো তখন পর্যন্ত আল্লাহ হাফেজ।